আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি। আজকে আমাদের এসবিএ থার্ড সেশন। এই সেশনের জন্য আপনাদের যে ডিমান্ড গুলো ছিল, যেই টপিকগুলো আপনাদের সবচেয়ে বেশি ডিমান্ড আসছে এবং যেই টপিকগুলোতে প্রশ্নে আপনাদের সবচেয়ে বেশি মিস্টেক হয়, আমরা আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখেছি আমাদের অ্যাপে আপনাদের রেসপন্স দেখে, সেখান থেকে যেগুলোকে সবচেয়ে বেশি আপনারা মিস্টেক করেছেন যে প্রশ্নগুলোতে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং মজার ব্যাপার হলো এই টপিকগুলো থেকে আসলে প্রশ্ন আসে না এরকম কোনো ইয়ার যায় না। প্রত্যেকবারই যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং যেই টপিকগুলোর প্রশ্ন আপনি কনফিডেন্টলি আনসার না করতে পারলে আপনার আসলে পরীক্ষায় পাশ করার সম্ভাবনা অনেক কমে যায়, সেগুলো নিয়ে আলোচনা করা হয় এই ক্লাসগুলোতে। এবং আজকেও এরকম কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। এবং একদম সর্বশেষ আপনারা ঘন্টাখানেক আগে কিছু টপিকের ডিমান্ড দিয়েছিলেন, সেগুলোকেও আমি অ্যাড করে দিয়েছি। সেগুলো আপনারা কি করতে পারবেন, সেখান থেকে আশা করি উপকৃত হবেন। তো প্রথমে যেটা নিয়ে আপনাদের ডিমান্ড ছিল, যে হ্যাপাটাইটিস বি এর সেরোলজিক্যাল মার্কার যেগুলো আছে, সেই মার্কারের ইন্টারপ্রিটেশন যেটা, সেই ইন্টারপ্রিটেশনটা আপনাদের বুঝতে সমস্যা হয়। তো এই বক্সটা ডেভিডসনে আছে, এখান থেকে আমরা আসলে এটার ইন্টারপ্রিটেশনটাকে শিখবো। তো এখানে আপনাদেরকে আমি একদম বিগিনার লেভেলে বলবো না, যেহেতু আপনাদের পরীক্ষা সামনের সপ্তাহে, এক সপ্তাহ পরে আপনাদের পরীক্ষা। তো সেক্ষেত্রে আপনি কোনটাকে ফোকাস রাখবেন? তো বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে যে ইমিউনাইজেশন উইদাউট ইনফেকশন অথবা পোস্ট ইনফেকশন স্ট্যাটাসটা দেখার জন্য। আপনার যেই প্রশ্নগুলো আসবে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এনটি এসবিএস টা পজিটিভ থাকে। তো এনটি এসবিএস পজিটিভ থাকলে সেখানে আপনার অপশন হলো দুইটা। এটার আনসার হইতে পারে দুইটা। একটা হলো মানে ভ্যাকসিনেশন, আচ্ছা রাজা পুলিশ প্রিভিয়াস ইনফেকশন হয়নি। আরেকটা হলো পোস্ট ইনফেকশন স্ট্যাটাস। তো পোস্ট ইনফেকশন, তো সেক্ষেত্রে এই দুটাকে আমরা পার্থক্য করব কিভাবে? ভ্যাকসিনেশনের ক্ষেত্রে শুধুমাত্র এই এনটি এইচবিএসসি পজিটিভ থাকে, আর সব কিছু নেগেটিভ থাকে। আর যদি পোস্ট ইনফেকশন হয়, সেক্ষেত্রে এনটি এইচবিএস এর সাথে আপনার এনটি এইচবিসি আইজিজি যেটা, সেটাও পজিটিভ থাকে। যদি এই দুইটা পজিটিভ থাকে তাহলে সেটা পোস্ট ইনফেকশন, যে প্রিভিয়াস ইনফেকশন হয়েছিল এখন ভালো হয়ে গেছে, তখন কি এই দুইটা অ্যান্টিবডি তৈরি হয়েছে আপনার, সাথে হলো কি এনটি এইচবিসি আইজিজি পজিটিভ। তো সেক্ষেত্রে এটা হলো এটা। আর যদি শুধুমাত্র এনটি এইচবিএস পজিটিভ থাকে, সেটা ইন্ডিকেট করে ভ্যাকসিনেশন। এখন আপনার এর বাইরে আর কি কি প্রশ্ন আসে? প্রশ্ন আসে যে আপনার উইন্ডো পিরিয়ডে আছে কিনা। উইন্ডো পিরিয়ডে থাকলে আপনি কি দেখবেন? যদি উইন্ডো পিরিয়ডে থাকে, তখন এনটি এইচবিসি আইজিএম এইটা পজিটিভ থাকে। এটা মাথায় রাখতে হবে যে আমরা উইন্ডো পিরিয়ডে দেখি এনটি এইচবিসি আইজিএম, এইটা উইন্ডো পিরিয়ডে অনলি মার্কার যেটা অ্যাভেলেবল। এইটা পরীক্ষায় প্রশ্ন আসে। তো উইন্ডো পিরিয়ড বলে আমরা এটাকে বলবো। তারপর ভ্যাকসিনেশন হলে একটা, পোস্ট ইনফেকশাস হলে দুইটা জিনিস থাকবে এনটিএসবিএস সাথে এনটিএসবিসি আইজি জি, এগুলো পজিটিভ থাকবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, একজন তার মনে করেন যে সিরোসিস নিয়ে আসছে, সিরোসিসের পেশেন্ট, তখন আপনি তার অ্যাক্টিভ ইনফেকশন নাই অথবা অ্যাক্টিভ ইনফেকশন আছে কিনা সেটা দেখার আপনার কনসার্ন না, আপনি জানতে চাচ্ছেন যে সে কখনো তার হেপাটাইটিস হয়েছিল কিনা, হেপাটাইটিস বি হয়েছিল কিনা। আপনি কি করলেন? তার এসবিএস এজি দেখলেন, তো এসবিএস এজি নেগেটিভ, বলে দিলেন যে না, তার হেপাটাইটিস এর কারণে না, এটা পোস্ট হেপাটিক না, অন্য কারণে। এইটা বলা যাবে না। আপনার প্রশ্নে আসতে পারে যে যেমন একটা সিরোসিসের পেশেন্ট, এইটা পোস্ট হেপাটিক কিনা, হেপাটাইটিসের পরে কিনা, যে আপনার তার কখনো হেপাটাইটিসের হিস্ট্রি ছিল কিনা, তার লাইফ টাইমে কখনো হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছিল কিনা, সেইটা আমরা দেখব কিভাবে। সেইটা দেখার জন্য আপনার যেটা করতে হয় সেটা হলো এনটি এইচবিসি টোটাল বলা হয়। এনটি এইচবিসি টোটাল, এটা মনে রাখবেন, এইচবিসি টোটাল। আপনি যখন প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন তখন দেখা যাবেন যে এইটা দেখা যাবে। তবে মেডিকেল কলেজে যখন আপনি রুগী দেখবেন তখন দেখবেন এনটি এইচবিসি টোটালটা দেখা হচ্ছে। তো যদি আপনাকে বলা হয় যে আপনার তার পাস্টে কখনো whether the patient have ever been infected by hepatitis B, তখন আপনি করবেন এনটি এইচবিসি টোটাল। এই শব্দগুলো যদি মনে রাখেন তাহলে আপনার এখান থেকে প্রশ্ন আনসার করতে পারবেন। আর সহজ যেটা আছে একিউট এন্ড ক্রনিক, যদি এনটি এইচবিসি আইজিএম থাকে, আইজিএম আমরা জানি এটা কি একিউট, একিউটের ক্ষেত্রে পজিটিভ থাকে। আর আইজিজি যেটা, এটা হলো ক্রনিকের ক্ষেত্রে পজিটিভ থাকে। তো এইটা দেখে আমরা কি করব, একিউট আর ক্রনিকটাকে ডিফারেন্সিয়েট করব। তো এইটাকে মনে রাখার জন্য
একটা সহজ জিনিস যেটা আপনার মনে রাখতে হবে সেটা হলো এইচবিএস এজি আছে মানে ভাইরাস এখন এই মুহূর্তে প্রেজেন্ট আছে। আর যদি আইজিএম থাকে এটা হলো একিউট অর রিসেন্ট ইনফেকশন। আইজিজি থাকলে পাস্ট এক্সপোজার। এনটিএইচবিএস ইমিউনিটি। এই ইমিউনিটি আপনার দুই ভাবে পাইতে পারে বললাম, একটা হলো ভ্যাকসিনেশন আর একটা হলো পাস্ট এক্সপোজার। যদি ভ্যাকসিনেশন হয় শুধু এনটিএইচবিএস থাকবে, আর পাস্ট এক্সপোজার হলে এনটিএইচবিএস প্লাস হলো এইচবিসি আইজিজি দুইটাই পজিটিভ থাকবে। তো এখান থেকে আশা করি আপনারা এখন কি কোনো কনফিউশন নাই। এখন আমরা এটার এই যে যে চারটা জিনিস দিলাম এই চারটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। কি কি আসে? হুইচ মার্কার প্রুভস একিউট হেপাটাইটিস বি? এটা হলো এইচবিসি আইজিএম। এই যে আইজিএমটাই হলো একিউট, আর আইজিজি যেটা এটা হলো আপনার ক্রনিক ফার্স্ট ইনফেকশন। এখন যদি বলা হয় উইন্ডো পিরিয়ডে আপনি কি দেখবেন, সেটা হলো আইজিএম, এনটিএসবিসি আইজিএম। আর শুধুমাত্র ভ্যাকসিনেশনের সময় এনটিএসবিএস পজিটিভ থাকে। এই চারটা যেটা এই চারটা হলো আমাদের অ্যাপে এবং প্রিভিয়াস বিসিপিএস এর কোয়েশ্চেনে সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্টলি টেস্টেড হয়েছে। তো এই চারটা ইনফরমেশন আপনি মাথায় রাখতে পারেন। এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটার আনসার আপনারা দিবেন। A 40-year-old man with no symptoms is found to have the following serology: HBsAg negative, NT-HBC IgG positive, NT-HBS positive. What does this pattern indicate? আপনারা বলেন, কেউ আনসারটা দেন। Past resolve. ইয়েস, ভেরি গুড। ফার্স্ট রিজলভ হেপাটাইটিস বি ইনফেকশন। আমি আবারও বলি, যদি দেখেন এনটি-এইচবিএস পজিটিভ, এই অ্যান্টিবডিটা পজিটিভ হলে এটা আইদার ভ্যাকসিনেশন অথবা পাস্ট ইনফেকশন। তো ভ্যাকসিনেশন হবে শুধুমাত্র যদি এনটি-এইচবিএস পজিটিভ থাকে, আর এর সাথে যদি আইজিজি পজিটিভ থাকে এটা পাস্ট ইনফেকশন। আপনার রেসপন্স 100% কারেক্ট। তাহলে আনসার হবে সি, ফার্স্ট রিজলভ হেপাটাইটিস বি ইনফেকশন। তাহলে এই টপিকটা আমরা সবাই এখন কনফিডেন্টলি এখান থেকে আনসার করতে পারবো। যেগুলো আমি আবার মানে সিনথেসাইজ করে দিয়ে দিয়েছি সেটার পিডিএফটা দিয়ে দিব আপনাদেরকে। তখন এটা যদি দেখে নেন এবং এটাকে আপনি কি করবেন, নিজে লিখে লিখে এটাকে একদম গুছিয়ে ফেলবেন যেন এখান থেকে প্রশ্নটা ভুল না হয়। প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন আসে, তো এটার জন্য আপনি দরকার হলে একটু সময় বেশি দিবেন, 20 মিনিট সময় দিয়ে এটা আবার পড়বে। এখন পরবর্তী যে টপিকটা, এইটা অ্যাকচুয়ালি অনেক কনফিউশন হয় সবারই। তো এই কনফিউশনটার জন্য আমাকে অনেকবার বলেছেন। তো এখানে আসলে আমার মনে হয় বেশিরভাগ বলেছেন যারা আমাদের হয়তো বা আমাদের ক্লাস সহ ব্যাচে ভর্তি নাই অথবা এসবিএ বুস্টারে ভর্তি নাই, এরকম এডমিটেড যারা না তারা বেশি বলেছেন, কারণ এই এসবিএ বুস্টার ব্যাচে এটা নিয়ে একদম ক্লিয়ার কাট ক্লাস নেওয়া আছে আমার। তো তারপরে অনেক মানুষ এটা রিকোয়েস্ট করার কারণে এই ক্লাসটাকে, এই অংশটাকে আমি আবার আপনাদেরকে রিপিট করতেছি। সেটা হলো প্রবাবিলিটি অফ ট্রান্সমিশন। আপনার অটোজোমাল ডমিনেন্ট, রিসেসিভ, এক্স লিঙ্ক এগুলোর ক্ষেত্রে কত পার্সেন্ট বলে দেয় প্যারেন্ট, মা এরকম বাবা এরকম, তাহলে বাচ্চা এফেক্টেড হওয়ার চান্স কত, কেরিয়ার হওয়ার চান্স কত, নর্মাল হওয়ার চান্স কত, এগুলো বলে দেয়। তো সেক্ষেত্রে আমরা অনেক পড়ে গেছি বা ডেভিডসনের বক্স ছবিটাকে দেখে গেছি, দেখে যাওয়ার পর পরীক্ষার প্রশ্নটাকে আমরা ভুল করি। কেন ভুল করি? কারণ আমরা যেটা দেখি এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র প্রথম লাইন, মানে এই যে এখানে যে প্রথম লাইন এটাকে আমরা দেখি বইয়ে লেখা আছে, পরের অংশগুলোকে ডিরেক্টলি দেয়া থাকে না, এই জন্য আমাদের কি হয়, ভুল হতে থাকে। তো সেই জন্য বিভিন্ন সিচুয়েশনে অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ কতটুকু ট্রান্সমিশন করবে, এফেক্টেড কতজন হবে এবং কতজন কেরিয়ার হবে, এইটা আমাদের মনে রাখতে হবে। এবং এটাকে কিভাবে মনে রাখবেন সেটা আমি আপনাদেরকে এখন বলে দিব। আশা করি এরপর আপনাদের আর কোনো কনফিউশন হবে না। এইখানেও আমি প্রশ্ন দিব আপনাদেরকে, প্রশ্নের আপনারা আনসার করবেন আশা করি। তো শুরু করি। যে এই টপিকটা সবচেয়ে কম পারেন সেইটাকে প্রশ্ন আনসার করার চেষ্টা করবেন, আমি যখন প্রশ্নটা দিব আপনাদেরকে একটু পরে। দেখেন, অটোজোমাল ডমিনেন্ট আপনি মনে রাখবেন, যেইটা ডমিনেন্ট এইখানে মেল ফিমেল দুইজনই এফেক্টেড হয়, মেলও এফেক্টেড হয় ফিমেলও এফেক্টেড হয়। এবং এটা যেহেতু ডমিনেন্ট, শুধুমাত্র একজন এফেক্টেড হলেই পরবর্তী জেনারেশনে এফেক্টেড হতে পারবে, একজন হলেই হবে। আরেকটা, এটা ডমিনেন্ট, ডমিনেন্ট মানে এর কোনো রিসেসিভ নাই, রিসেসিভ নাই মানে কি নাই, এর কেউ কি হয় না, কেরিয়ার হয় না, আইদার এফেক্টেড অর নর্মাল, এফেক্টেড অর নর্মাল। এখন দেখেন, আমরা যেটা দেখি যে একজন এফেক্টেড, মা অথবা বাবা এফেক্টেড, এখানে মা বাবা যেই হোক এফেক্টেড হইতে পারে, আরেকজন নর্মাল। এইটা হলে যা হয়, আমরা ডেভিডসনের যেই ছবিটা দেয়া ওইখান থেকে আসলে এইটা পাই যে একজন এফেক্টেড একজন নর্মাল হলে 50% এফেক্টেড 50% নর্মাল।
তো এইটুকু আমরা সবাই জানি। জানি না হলো পরেরটা। দেখেন, মা বাবা দুইজনই যদি এফেক্টেড হয়, সেখানে কিন্তু 100% না, সেখানে কি হবে 75% এফেক্টেড এবং 25% নর্মাল। এটাকে মনে রাখতে হবে। এখানে কোনো কেরিয়ার আছে? কেরিয়ার নাই। কেন? এটা অটোজোমাল ডোমিনেন্ট। ডোমিনেন্ট মানে সেখানে কেরিয়ারের চিন্তা আপনার বাদ। দুনিয়াতে কোনো কেরিয়ার নাই যদি ডোমিনেন্ট বলা থাকে। আর দুইজনে যদি নর্মাল হয় তাহলে কোনো চান্স নাই এফেক্টেড হওয়ার। তাহলে এই দুইটাকে মনে রাখতে হবে যে একজন এফেক্টেড হলে 50% এফেক্টেড হবে, আর যদি দুইজনই এফেক্টেড হয় 75% এফেক্টেড হবে। দুইজন এফেক্টেড হলেও কিন্তু 25% চান্স আছে নর্মাল অফস্প্রিং আসার। এইটুকুকে আমরা মনে রাখবো। এখন এই প্রশ্নটা দেখেন, দেখে আনসার দিবেন যে 22-year-old woman comes to the genetic clinic with her parent as they wish to start family. She is completely well, মানে সে completely well and takes no regular medication. Her brother is affected by hereditary hemorrhagic telangiectasia. তো এই এইচএসটি যেটা, এটা কিন্তু অটোজোমাল ডোমিনেন্ট। এটা আপনার আগে জানতে হবে, এটা একটা অটোজোমাল ডোমিনেন্ট। তো তার ব্রাদার এফেক্টেড কিন্তু সে নর্মাল, মানে আমাদের যে মাদার ছিল সে নর্মাল। হার পার্টনার্স ফ্যামিলি আর আনএফেক্টেড বাই ডিজিজ, মানে ফাদার যে, সে নিজেও নর্মাল, তার ফ্যামিলি নর্মাল, কিন্তু যে ফিমেল মানে মাদার, তার কিন্তু সে নিজে এফেক্টেড না, তার ব্রাদার এফেক্টেড। তো ব্রাদার এফেক্টেড হলেও সমস্যা নাই, কারণ এটা অটোজোমাল ডোমিনেন্ট। ডোমিনেন্ট হলে তার কোনো কি নাই, এখানে কোনো কেরিয়ার নাই। তাহলে সে যদি এফেক্টেড না হয় তার মানে সে নর্মাল। তাহলে দুইজনই নন এফেক্টেড, দুইজনে যদি নন এফেক্টেড হয় তাহলে তাদের বাচ্চা কাচ্চা এফেক্টেড হওয়ার চান্স কতটুকু বলেন তো? 0%। 0%। এখন যদি বলে দিত আপনাকে, আপনিই বলবেন, যে আনসার দিচ্ছেন সেই বলবেন যে এই ফিমেল মাদার যে, সে এফেক্টেড, এইচএসটি দিয়ে সে এফেক্টেড, তাহলে চান্স কত হতো? 50%। 50%। এখন যদি দুইজনই এফেক্টেড হইতো? 70%। 75। 75%। গুড, ভেরি গুড। এখন আপনি বললাম দুইজনই এফেক্টেড, তাহলে তাদের কি নর্মাল বাচ্চা হতে পারে? দুইজনই এফেক্টেড। 25% নর্মাল বাচ্চা হইতে পারে। 25%, তাহলে খেলা শেষ। মানে অটোজোমাল ডোমিনেন্টের খেলাটা শেষ এখানেই। তো এইটুকু আপনার মাথায় রাখতে হবে যে একটা ডিজিজ দেয়, এটা অটোজোমাল ডোমিনেন্ট, এটা আপনাকে বুঝতে হবে। এবং বুঝার পর দুইজনকেই দেখতে হবে কে এফেক্টেড কে এফেক্টেড না। আমি আশা করি আপনাদের আউটলুকটা এখন এখানে একটু ব্রড হয়েছে। অটোজোমাল ডোমিনেন্ট আসলে আপনি শুধু মনে রাখবেন না যে 50-50। অটোজোমাল ডোমিনেন্ট মানেই 50-50 না, তখন দেখতে হবে মা বাবার মধ্যে কয়জন এফেক্টেড, কে এফেক্টেড না, এইটা দেখতে হবে। এখন আমি মনে করি আপনারা ক্লিয়ার। এর পরেরটায় আমরা যাই, পরেরটাকে আমরা এভাবে ক্লিয়ার করব। তো সেটা হলো অটোজোমাল রিসেসিভ আসলেও আমরা প্রথম যেটা, এটাকেই মনে করি যে 25% এফেক্টেড, 50% ক্যারিয়ার, 25% নর্মাল। এইটাকে আমরা মনে করি কেন? যদি দুইজনই ক্যারিয়ার হয়, অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে দুইজনই ক্যারিয়ার হয়। আমরা বলি অটোজোমাল রিসেসিভে কি হইতে হবে, নর্মালি দুইজনই মানে ক্যারিয়ার হইতে হয়, এরকম বলি। তো অ্যাকচুয়ালি এরকম না, এর বাইরেও অনেক কিছু আছে, সবগুলো আমি বলি। দেখেন, আপনারা যেটাকে মনে করেন অটোজোমাল রিসেসিভে, আমরা জানি এখানে কি থাকে, কেরিয়ার থাকে। কেরিয়ার থাকে, এখানে অ্যাসিমটোমেটিক কেরিয়ার থাকে, যে ডিজিজ কোনো কিছু নাই কিন্তু টেস্ট করে সে কেরিয়ার হইতে পারে। এবং এইটা কি, এখানে বেশিরভাগ ক্ষেত্রে কনসিগুইটি অফ ম্যারেজ যার থাকে সেটার হিস্ট্রি দেখা যায়, পাওয়া যেতে পারে। তো এখন ওইটা ইম্পর্টেন্ট না, আমরা যেটা মনে রাখবো, কমনলি যেটা হয়, দুইজনই যদি কেরিয়ার হয়, মা বাবা দুইজনই কেরিয়ার, দুইজনই কেরিয়ার হলে তার 50% কেরিয়ার হবে, আর 25% এফেক্টেড। মা বাবা দুইজনই কেরিয়ার থাকলে 25% এফেক্টেড, এরপর কি থাকবে 50% কেরিয়ার এবং 25% নর্মাল। মানে আমরা দুইজন কেরিয়ার, তাহলে 50% কেরিয়ার মনে রাখবেন, দুইজন কেরিয়ার হলে 50% কেরিয়ার, আর 25-25 করে নর্মাল এবং এফেক্টেড। আর যদি একজন কেরিয়ার একজন নর্মাল হয়, তাহলে আপনার কেরিয়ার যেটা, এইটা 50%, এখানে কি আছে আপনার কেরিয়ার ঠিক আছে, আর 50% নর্মাল হবে, কোনো এফেক্টেড হবে না। দুইজনই কেরিয়ার না হলে কেউ এফেক্টেড হবে না। এখানে মনে রাখবেন। এখানে কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি আপনাকে একটু পরে, আপনার সহজ হওয়ার জন্য। এটা কিন্তু কঠিন, কমপ্লিকেটেড, কিন্তু একটু সহজ হয়ে যাবে। দেখেন, একজন কেরিয়ার একজন নর্মাল, একজন কেরিয়ার যদি হয় তাহলে কেউ এফেক্টেড হবে না, কিন্তু 50% কেরিয়ার হবে, আর বাকি 50% কি হবে, নর্মাল হবে। আর যদি একজন এফেক্টেড, দেখেন একজন এফেক্টেড একজন নর্মাল, এটা কিন্তু কেরিয়ার আর নর্মাল। আর একজন যদি এফেক্টেড হয়, দেখেন একজন এফেক্টেড হলে
কেরিয়ারের চেয়ে এফেক্টেড এর পাওয়ার বেশি। তাহলে এখানে যেখানে 50% কেরিয়ার ছিল, একজন কেরিয়ার কি করতে পারে, 50% কে কেরিয়ার করতে পারে, আর একজন এফেক্টেড করতে পারে 100% কে কেরিয়ার। কিন্তু একজন এফেক্টেড একজন নর্মালকে দিয়ে সেখানে কি হবে না, এফেক্টেড হতে পারবে না। এফেক্টেড হলে দুইজনের মধ্যেই ডিফেক্ট থাকতে হবে। আপনি অটোজোমাল রিসেসিভে মনে রাখবেন, দুইজনের মধ্যেই ডিফেক্ট, আইদার এফেক্টেড অথবা কেরিয়ার হইতে হবে, না হলে এফেক্টেড হবে না। এখন দেখেন এই যে এইটাকে যদি আমরা বাড়াই, দেখেন দুইজনই কেরিয়ার ছিল, এখানে একজন কেরিয়ার একজন এফেক্টেড, তাহলে দেখেন এইটার চেয়ে এটার পাওয়ার বেশি। এখানে ছিল 25% এফেক্টেড, তো এখানে হবে কি 50% এফেক্টেড, 50% কেরিয়ার। এইখান থেকে প্রশ্ন আপনার বেশি আসে, কি আসে, বলে দেয় একজন এফেক্টেড একজন কেরিয়ার, তাহলে তার বাচ্চা নর্মাল হওয়ার চান্স কত? নর্মাল হওয়ার চান্স কত বলেন তো? 0%। 0%। এক্স্যাক্টলি। আবার দেখেন এখানে আপনি নর্মালেরটা মনে রাখবেন, যে দেখেন যদি দুইজনই এফেক্টেড হয়, তাহলে দেখেন এফেক্টেড এর পাওয়ার বেশি, তাহলে 100% এফেক্টেড, দুইজনই এফেক্টেড, তাহলে 100% এফেক্টেড। এখানে নর্মাল কত পার্সেন্ট? 0%। আবার দেখেন একজন এফেক্টেড আরেকজন নর্মাল, একজন এফেক্টেড হলেই সেটা কি 100%ই কেরিয়ার হবে, কেউ নর্মাল হবে না। দেখেন একজন এফেক্টেড আছে এই তিনটার মধ্যে, একজন এফেক্টেড আছে এই তিনটাতে, একজন এফেক্টেড আছে মানে কি এই সবগুলোতে কি দেখা যাচ্ছে, কেউ নর্মাল না। এটা বুঝছেন? একজন এফেক্টেড আছে মানে কেউ নর্মাল না। তারপর আমরা দেখব অন্যজনের অবস্থা, একজন এফেক্টেড অন্যজন নর্মাল, তাইলে 100% কেরিয়ার। দুইজনেরই কিন্তু ইনভলভমেন্ট লাগবে, দুইজন ইনভলভ না হলে কেউ এফেক্টেড হবে না। দেখেন প্রথমে আমরা ধরলাম যে একজন এফেক্টেড হলেই কোনো নর্মাল থাকবে না কেউ, তারপর একজন এফেক্টেড একজন যদি নর্মাল হয় তাহলে 100% কেরিয়ার, কারণ এখানে কি হবে না, নর্মাল কেউ হবে না, আবার এফেক্টেডও হতে পারবে না যেহেতু দুজনেরই ডিফেক্ট দরকার। আবার একজন এফেক্টেড একজন কেরিয়ার হলে এটা কি হয়ে যাবে, 50% এফেক্টেড হয়ে যাবে, আর 50% কেরিয়ার, নর্মাল হতে পারবে না। আর যদি দুইজনই এফেক্টেড হয় তাহলে 100% এফেক্টেড হবে। এরপর দেখেন কেরিয়ারের বিষয়টা, কেরিয়ারের সাথে যদি কেরিয়ার হয় তাহলে 50% কেরিয়ার, 50% এফেক্টেড, 50% নর্মাল। কিন্তু কেরিয়ারের সাথে নর্মাল হলে এখানে 50% কেরিয়ার হবে এবং 50% নর্মাল হবে। এইটা হলো এখানে হিসাব। তো এইটাকে আমরা যদি একটা প্রশ্ন দিয়ে দেখি, যদিও প্রশ্নের আনসার দিয়ে আপনাদের জন্য সহজ হয়ে গেছে, তারপরে দেখেন a 43-year-old woman is diagnosed early cirrhosis and found investigated to have hemochromatosis. Hemochromatosis মানে autosomal recessive, একটা রিসেসিভ ডিসঅর্ডার। She drinks no alcohol and her periods finished early at the age of 39. Her husband is not a carrier of the condition. হাজবেন্ড ক্যারিয়ার না, তাইলে অটোজোমাল রিসেসিভ, একজন কি এফেক্টেড। এখন বলছে তার দুইজন বাচ্চা ক্যারিয়ার হওয়ার চান্স কত, বলেন তো? একজন এফেক্টেড 100% হবে। 100%। এখন বলেন তো যদি এরকম হইতো, এই যে একজন এফেক্টেড তার হাজবেন্ডও এফেক্টেড, তাহলে বাচ্চাদের নর্মাল হওয়ার চান্স কত হইতো? 0%। 0%। কেরিয়ার হওয়ার চান্স কত বলেন তো? এটার আনসার কি হতো কেরিয়ার হওয়ার? 0% কিন্তু সবাই সেটাও affected হবে। সেটাও 0%, সবাই এফেক্টেড। গুড, ভেরি গুড, আপনারা বুঝে গেছেন। দেখেন এটা কিন্তু দুইজনেরটাই আপনার চিন্তা করতে হবে, যে মা বাবা দুইজন স্ট্যাটাস কি। যদি দুইজন এফেক্টেড হয় তাহলে সবাই এফেক্টেড, কেউ নর্মাল হওয়ার কোনো চান্স নাই, এটা মনে রাখবেন। তাহলে এখান থেকে আপনারা প্রশ্নটার আনসারও পারবেন, কিন্তু আপনাদের কি করতে হবে, আউটলুকটা ব্রড করতে হবে, এখানে সবগুলো স্ট্যাটাস আপনার মাথায় রাখতে হবে। এটা হলো ইস্যু। এটা আমি যেভাবে বললাম এটাকে খেয়াল করে পরবর্তীতে খাতায় দুইবার আপনি লিখে পড়ে ফেললে আশা করি মনে থাকবে। এর পরের যেটা অ্যাক্সলিং রিসেসিভ, এই ক্ষেত্রে মনে রাখবেন কি, দেখেন এইটা যেহেতু রিসেসিভ, রিসেসিভ মানে কেরিয়ার আছে, মনে রাখতে হবে এখানে কি আছে, কেরিয়ার ব্যাপারটা আছে। তো দেখেন এখানে যদি এফেক্টেড ফাদার হয় নর্মাল মাদার, মাদার নর্মাল, এখানে এক্সলিং রিসেসিভে এটা কে ট্রান্সমিট করে বলেন তো? এক্সলিং রিসেসিভ গুলো কে ট্রান্সমিট করে? কে ট্রান্সমিট করে? Mother, মেল না ফিমেল ট্রান্সমিট করে? female, ফিমেল। এফেক্টেড হয় মেল, কিন্তু ট্রান্সমিট করে কে নরমালি? ফিমেল। এখন দেখেন যে ফাদার এখানে কি এফেক্টেড, কিন্তু মাদারটা কি নর্মাল। তো মাদার নর্মাল মানে এখানে
কেউ কি হবে না, এফেক্টেড হবে না। দেখেন সন কি, নন এফেক্টেড। দেখেন এটার সাথে পার্থক্য, আগেরটার সাথে পার্থক্য কিন্তু এখানে, এফেক্টেড হওয়ার পরেও, ফাদার এফেক্টেড হওয়ার পরেও কেউ এফেক্টেড না, সবাই কি কেরিয়ার। এরপর দেখেন কেরিয়ার মাদার, নর্মাল ফাদার। তো এখানে যদি মাদার এখানে আসছে, মাদার তো ট্রান্সমিট করে, মাদার কিন্তু এখানে কেরিয়ার, তো মাদার তো কেরিয়ারই হইতে পারে, মাদার তো এখানে এফেক্টেড হবে না। তো ধরেন এখানে মাদার এখানে কি কেরিয়ার, তখনই দেখেন যে যে এই পরবর্তী অফস্প্রিং এ যদি ছেলে হয় 50% এফেক্টেড হবে, আর মেয়ে হইলে 50% কেরিয়ার হবে, 50%, বাকি 50% কিন্তু নর্মাল। এখন আমরা জানি এক্স লিঙ্ক রিসেসিভ মেয়েদের হয় না, মেয়েরা এফেক্টেড হয় না, কিন্তু মেয়েরা এফেক্টেড কখন হয়, এরকম তো সিচুয়েশন আছে। তো এই কথাটা মনে রাখতে হবে, এটা প্রশ্ন করা হয় বা পরীক্ষাগুলোতে পরীক্ষায় আসে। ইভেন আপনি যখন পড়ে আসছেন দেখবেন এমবিবিএস এটা খুব একটা কমন প্রশ্ন থাকে, স্যাররা জিজ্ঞেস করে এক্স লিঙ্ক রিসেসিভ কাদের হয়, ছেলেদের হয়, মায়েরা কি থাকে, কেরিয়ার থাকে, মেয়েদের হইতে পারে কিনা। তো হইতে পারার সিচুয়েশন কোনটা, এইটা মনে রাখবেন, পরীক্ষায় আপনার এইটা আসতে পারে, দিয়ে দিবি যে একটা ফিমেল এফেক্টেড, ফিমেল এফেক্টেড এক্স লিঙ্ক রিসেসিভে এটার কন্ডিশন কি, কন্ডিশন হইতে হবে ফাদার এফেক্টেড এবং কেরিয়ার মাদার। মাদার, কেরিয়ার এবং ফাদার যদি এফেক্টেড হয়, তখন ছেলের 50% এফেক্টেড, 50% নর্মাল। আর মেয়ের ক্ষেত্রে আরো গ্রিভিয়াস, এটা 50% এফেক্টেড, 50% কেরিয়ার। এইটাকে আপনার এইভাবে মাথায় রাখতে হবে যে কখন ফিমেল এক্স লিঙ্ক রিসেসিভে এফেক্টেড হয়। এইটা দেখেন, এই প্রশ্নটার আনসার দেন, আনসারটা যদিও দেওয়া, কিন্তু এটাকে আমি সিচুয়েশন চেঞ্জ করে দেবো, আপনার আনসার দিবেন। 26-year-old pregnant woman presents 24 weeks scan. It is her first child and father of her unborn child is hemophilia A. বাপের hemophilia A আছে। The scan shows that the child is male. তাহলে ছেলে হবে। The patient herself is well and has no personal or family history of bleeding disorder. তাহলে তার ছেলের হিমোফিলিয়া হওয়ার চান্স কত? এটা তো জিরো, এটা তো আপনারা বুঝছেন, এটা যে জিরো। কারণ বাবা এফেক্টেড, মায়ের কোনো কিছু নাই। বাবা এফেক্টেড হইলে তার ছেলে কি হবে, এফেক্টেড হবে? বাবা থেকে এটা এফেক্টেড হয়? হয় না, মায়ের এখানে থাকতে হবে। এখন আপনি বলেন উল্টাটা, এখানে মা এফেক্টেড, মা তো এফেক্টেড না, মা কেরিয়ার, মা তো এফেক্টেড, এখানে এফেক্টেড হলে এটা ভিন্ন ইস্যু। মা কেরিয়ার, ফাদার এফেক্টেড, তাহলে কত পার্সেন্ট হবে? 50%. কত পার্সেন্ট? 50 50%। আর বাকি 50% কি হবে, চান্স কি বলেন তো? নর্মাল না কেরিয়ার? Career. নর্মাল। নর্মাল, কারণ এটা কি ছেলে, বলে দিছে কি মেল ফিটাস, ঠিক আছে। যদি ফিমেল ফিটাস হইতো তাহলে 50% এফেক্টেড, 50% কেরিয়ার। আর যেহেতু মেল ফিটাস, তাহলে 50% কি হবে, এফেক্টেড হবে, আর বাকি 50% নর্মাল। মেল হ্যাজ নো কেরিয়ার স্টেট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আপনাদেরকে বললাম এই জন্যই, এই চার্ট যে তিনটা দিলাম, আপনি এইগুলাকে কি করবেন, মনে রাখবেন, ভালো করে দেখে রাখবেন, নিজে এটাকে আঁকবেন, সামনে রাখবেন। কারণ কি, পরীক্ষা আপনি এখান থেকে প্রশ্ন পাবেনই বিভিন্নভাবে, কোনো চান্স নাই যে একটা প্রশ্ন না পাওয়ার। কত পার্সেন্ট হবে, এবং আপনি প্রত্যেকবারই দেখবেন একদম সহজটা যদি না আসে, পরীক্ষা আপনি ভুল করবেন। তো দেখবেন যে আপনার পরীক্ষা আসছে উইলসন ডিজিজ, আপনি বলবেন আমি তো জানি এটা উইলসন ডিজিজ কত পার্সেন্ট যায়, কিন্তু আপনি জানেন কি, প্রথম লাইন মা বাবা কয়জন এফেক্টেড এটা হিসাব করে হয়তোবা আমরা হিসাব করি না বেশিরভাগ ক্ষেত্রে, এই জন্য আমাদের ভুল হয়। আপনারা আমাদের অ্যাপে যে পরীক্ষা দিয়েছেন, অনেকে দেখেন যে প্রশ্ন ভুল করার পর বারবার মানে গ্রুপগুলোতে মেসেজ দিচ্ছে যে এটা কেন হইলো, কেন হইলো। তো সেগুলোর আনসার অ্যাকচুয়ালি আমি ওই এসবি বুস্টার আগেই দিয়েছিলাম। তো তারপরেও এখানে আমি আজকে দিলাম এই জন্য, কারণ এটা বেশিরভাগ মানুষের ডিমান্ড ছিল। এরপর মাইটোকন্ড্রিয়াল, যেটা এটা সহজ, এটা আপনারা জানেন, এটা কি মায়ের মাধ্যমে এফেক্টেড হয়, কিন্তু একটু কঠিন হলে সেকেন্ড দুইটা লাইন আপনি মনে রাখবেন। যদি মা আনএফেক্টেড হয়, কোনো চান্স নাই, এখানে ফাদারের কোনো ব্যাপারই নাই। কিন্তু এফেক্টেড এবং হোমোপ্লাজমিক যদি বলা হয়, হোমোপ্লাজমিক মানে 100% মিউটেটেড মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এরকম যদি হয় তাহলে 100% চিলড্রেনই এটা পাবে, সিভিয়ারিটি ভিন্ন ভিন্ন হইতে পারে। কিন্তু হ্যাটারোপ্লাজমিক যদি বলে, মানে কিছু নর্মাল কিছু মিউটেটেড ডিএনএ, তখন এখানে র্যান্ডম প্রপোর্শন। এটা হলো প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি ওই এফসিপিএস এ কম আসে, এমআরসিপি তে বেশি আসে, যে হ্যাটেরোপ্লাজমিক অথবা হোমোপ্লাজমিক মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যদি হয়। তো সেক্ষেত্রে এটাকে আপনি মনে রাখতে পারেন, নাও রাখতে পারেন। এইটা ইজি, যে কত পার্সেন্ট এফেক্টেড হওয়ার চান্স বাচ্চার, যে বলছে 9-year-old ডটার
and woman attends a clinic with 9-year-old daughter. Her husband has recently died. Condition মানে এটা মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার ছিল তার হাজবেন্ডের। এটা কিন্তু আপনার বেশি ডিপ নলেজ লাগে না, সহজ নলেজে পারবেন। দেখেন একজন মহিলা আসছে তার মেয়েকে নিয়ে, তো তার হাজবেন্ডের এই রোগটা ছিল। এখন তার মেয়ের এটা হওয়ার চান্স কত বলেন তো? 0%। 0%। কেন? বাবা ছড়ায় মা থেকে হয়ে যেত। গুড, ভেরি গুড। এটা বাবা, তার তো বাবা এফেক্টেড ছিল। এই বাবা এফেক্টেড হয়েছে কার মাধ্যমে? তার মায়ের মাধ্যমে। তো এই বাবা তো ছড়াইতে পারবে না, বরং মা যদি এফেক্টেড হইতো তার চান্স ছিল। গুড, ভেরি গুড। এরপর এখান থেকে কয়েকটা টার্ম জেনে রাখবেন, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, একদমই ইজি, কিন্তু আপনারা পাজলড হয়ে যান। যেমন পিনিট্রেন্স থেকে প্রশ্ন আসে যে কেমন পিনিট্রেন্স, কমপ্লিট নাকি ইনকমপ্লিট পিনিট্রেন্স। এই জিনিসটা আসলে কি? পিনিট্রেন্স যে বিষয়টা, সেই বিষয়টা হলো, দেখেন একটা স্পেসিফিক জেনোটাইপ আছে, তো এইটার অ্যাসোসিয়েটেড ফেনোটাইপ কতটুকু প্রকাশ করবে। মনে করেন জেনোটাইপটা সেম, তাহলে আর ফেনোটাইপটা কতটুকু করবে। কমপ্লিট পেনিট্রেন্স বলে যে এই জেনোটাইপ পাইলে আর ফেনোটাইপের সবাই সেম ফিচার আপনার ডেভেলপ করবে। অল ইন্ডিভিজুয়ালস উইথ দ্য জেনোটাইপ শো ফেনোটাইপ। যেমন হান্টিংটন ডিজিজ, তার যদি জেনোটাইপ থাকে তাদের সবাই হান্টিংটনের সিমটম ডেভেলপ করবে জেনেটিক্যালি যদি তার থাকে। আর ইনকমপ্লিট পেনিট্রেন্স বলতে মানে সেম জেনোটাইপ আছে, কেউ কি হয় আপনার সিমটম প্রকাশ করে, কেউ করে না। যেমন BRCA1 মিউটেশন আছে একটা ফ্যামিলিতে, তিনজন মেয়ে, তিনজনেরই আছে, দেখবেন কারো ব্রেস্ট ক্যান্সার হয়েছে, কারো ব্রেস্ট ক্যান্সার হয় নাই, অথচ সবারই এই মিউটেশনটা আছে। এটাকে বলে ইনকমপ্লিট পেনিট্রেন্স। তো পরীক্ষায় যদি এরকম আসে, আপনি মেইনলি এই জিনটা মনে রাখবেন, যে যেমন একটা BRCA জিন বললো যে দুই বোনেরই আছে, কিন্তু এক বোনের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আরেকজন নর্মাল আছে। এই ঘটনাটাকে কি বলে? ইনকমপ্লিট পেনিট্রেন্স। আবার হান্টিংটন দিয়ে দিলে সবারই হয়, তো সেটা হলো কমপ্লিট পেনিট্রেন্স। আরেকটা হলো এক্সপ্রেসিবিলিটি। এক্সপ্রেসিবিলিটি ব্যাপারটা কি? এখানে আপনি ভেরিয়েবল এক্সপ্রেসিবিলিটির ব্যাপারটা মনে রাখবেন কিরকম? যেমন দেখেন সেম মিউটেশন আছে, মিউটেশন হইছে সেম, কিন্তু সিমটমটা ভিন্ন ভিন্ন ডিগ্রি। মানে একজন নর্মাল, আর যেমন আপনার পিনিট্রেন্সে ছিল কেউ নর্মাল কেউ সিমটম আছে, এরকম না। এখানে মিউটেশন আছে, সিমটমও আছে, কিন্তু কারো কম সিভিয়ার, কারো বেশি সিভিয়ার। এটাকে বলে ভেরিয়েবল এক্সপ্রেসিবিলিটি। যেমন এটা মারফানে বলা হয়, কারো হয় এওরটিক ইস্যু সিভিয়ার, কারো কারো দেখা যায় শুধুমাত্র স্কেলেটাল ফিচার, হার্টে কোনো কিছু নাই, শুধুমাত্র স্কেলেটাল ফিচার, লম্বা হয়েছে এটাই। তো এটাকে বলে ভেরিয়েবল এক্সপ্রেসিবিলিটি। তো এই টার্মগুলো একটা এক্সাম্পল দিয়ে বলে দেয় এটা কি। এটা হলো ভেরিয়েবল এক্সপ্রেসিবিলিটি। যেমন এই প্রশ্নটা যেটা দেখেন, এই যে BRCA মিউটেশন আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার, তার সিস্টার ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করছে, কিন্তু এই পেশেন্টের কোনো সিমটম নাই, ব্রেস্ট ক্যান্সার হয় নাই। তখন এটাকে বলা হয়, আমরা বলছি সেম জিন, ইনকমপ্লিট পেনিট্রেন্স। এরপরটা যেটা এন্টিসিপেশন, এটা মনে রাখবেন, ওইটার চেয়ে একটু জটিল কিন্তু সহজ, মনে রাখা সহজ। এখানে দুইটা কথা, একটা হলো এন্টিসিপেশন ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সপেনশন, আরেকটা হলো আপনি হান্টিংটন ডিজিজ। এটা মনে রাখলে এটা হয়ে যাবে। এই জেনেটিক এন্টিসিপেশনটা কি? মনে করেন একজনের, তার কি হলো হান্টিংটন ডিজিজ আছে, তার হান্টিংটনের লক্ষণ প্রকাশ পাইছে 60 বছর বয়সে, তো তার ছেলের হয়েছে 40 বছর বয়সে, তার ছেলের হয়েছে 20 বছর বয়সে। মানে সাকসেসিভ জেনারেশনে, পরবর্তী জেনারেশনে আরো কম সময়ে প্রকাশ পায়, এবং সেটা কি আরো বেশি সিভিয়ার হয়, আর্লিয়েস্ট অনসেট হয়। এটাকে বলে জেনেটিক অ্যান্টিসিপেশন। এটা হয় ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সপানশনের কারণে। অ্যান্টিসিপেশন জিনিসটা হলো একটা জেনেটিক ডিসঅর্ডার পরবর্তী জেনারেশনে আর্লিয়ার অ্যাপিয়ার করে, এটাকে বলা হয় অ্যান্টিসিপেশন, জেনেটিক অ্যান্টিসিপেশন। এটার কারণ কি? কজড বাই ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সপানশন ইন DNA। এটাকে মনে রাখবেন, তাহলেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার হান্টিংটন ডিজিজ দিয়ে দেয়, কখনো মায়োটনিক ডিস্ট্রফি অথবা ফ্রাজাইল এক্স সিনড্রোম দিতে পারে। বেশিরভাগই আপনার হান্টিংটন ডিজিজ দিয়ে এটাকে দেয়। এখন হান্টিংটন ব্যাপারটা কত সিভিয়ার এটা বুঝছেন কিনা? একটা সিভিয়ার হলে এটা কমপ্লিট পেনিট্রেন্স হয়, যে হান্টিংটনের জিন আছে মানে এটা হবে, হান্টিংটনের ফিচার আসবে। আরেকটা হলো হান্টিংটনটা হলো জেনেটিক অ্যান্টিসিপেশন আছে, মানে একজনের হয়েছে তার পরবর্তী জেনারেশনে তারও আরো আগের বয়সে হবে। হান্টিংটনটা কিন্তু খুব সিভিয়ার, এই জন্য এটা মনে রাখবেন। এই যে এখানে সেম একটা এক্সাম্পল দেয়, একটা হান্টিংটন ডিজিজ আছে, 45-এ ডায়াগনোস হয়েছে, তার বাচ্চা আছে, তার বাচ্চার হলো কি 30 বছরে হয়েছে। তো 30 বছরে হয়েছে এইটুকু বললেই কিন্তু আপনি কি করবেন? এটা জেনেটিক অ্যান্টিসিপেশন বলতে পারবেন না? বলতে পারবেন। এরপর যেটা এখানে বলে দিছে যে ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সপানশন আছে, তো এই ফেনোমেননটাকে বলা হয় জেনেটিক অ্যান্টিসিপেশন।
যদি বলে এটার মেকানিজম কি ছিল, তাহলে কি বলবেন? এই ডিজিজটার মেকানিজম কি? কোন জেনেটিক চেঞ্জের কারণে হয়? ট্রাইনিউক্লিওটাইড। ইয়েস, ট্রাইনিউক্লিওটাইড রিপিট এক্সপানশনের কারণে হয়। এরপরটা যেটা আপনাদের একদম সবার মানে সবাইটাকে ভয় পায় কেন জানি না, পার্ট 1 যারা পড়ে বেশিরভাগ মানুষই প্রত্যেক বছরই বলে ব্রেন স্টেম লিশন নিয়ে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। অ্যাকচুয়ালি কেউ একজন আমাকে এমনি বলেন, আমি অ্যাকচুয়ালি 1 মিনিট রেস্টে থাকি আর কি, ভয়েস রেস্টে, তারপর বলি, কেউ বলেন যে এটাকে এত বেশি ভয় পান কেন, একজন এক্সপ্লেন করেন। তো এমনি বলেন। এখানে কি সমস্যা মনে হয় এই বক্সটাতে? নামগুলো নামগুলো চেঞ্জ করে দেবে। নামগুলো চেঞ্জ করে দেয়? আচ্ছা ঠিক আছে, নামগুলো চেঞ্জ করে দেয়। এটা ভালো কথা বলছেন যে নামগুলো যে এখানে যা লেখা আছে তা তো নাই। তো এখানে আর আর কারো কোনো সমস্যা বলেন, আর কোনো সমস্যা মনে হয়? তো ওরা তো জানবেন না যে তিথি আইছে। জানলে ওকে মন হতে চাই কবে না তুই না তুই কবি কেন? আচ্ছা, আর কারো কোনো সমস্যা মনে হয় এখান থেকে? ভাইয়া আর্টারি গুলা মানে ইনভলভমেন্ট দেখাইতে বলে, ওটাতে আচ্ছা, প্যাচ লিখে আর্টারি যায়। ইনভলভমেন্ট, ঠিক আছে, মানে সেকেন্ড স্টেপ কোশ্চেন, এটাতে সমস্যা হয়। হ্যাঁ, আরেকটা যেখানে আপনাদের সমস্যা হয় সেই সমস্যাটা হলো এই ফিচার গুলো আপনি সবগুলো মনে রাখতে যান, এটা হলো অনেক বড় সমস্যা, যে এখানে এই সবগুলো ফিচার থাকবে, এটা মনে রাখতে গিয়ে আপনি পরীক্ষায় পারেন না, নার্ভাস হয়ে যান। এখন আপনাকে আমি একদম সহজে এটাকে কিভাবে আপনি পরীক্ষায় প্রশ্ন ধরবেন, যে কোনটা কোন ডিসঅর্ডার, তো এটা আমি বলে দিই, আপনি শিখে ফেলবেন। আপনার জন্য আমি একটা বক্স বানিয়ে, মানে আমি যেভাবে বক্স বানিয়ে এটাকে মনে রাখতাম সেভাবে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা আপনি সহজে মনে রাখতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন, যে আপনি মনে করেন এই হলমার্ক ফিচার যেটা, এটাকে আপনি ভুলে যান, এটাকে পরে, এটাকে আমরা পরে মনে রাখতেছি। হলমার্ক ফিচারের প্রত্যেকটা একটা একটা কি ফিচার দিলে আপনি মনে রাখতে পারবেন। দেখেন, আমরা জানি ব্রেন স্টেমে কি থাকে, মিড ব্রেন থাকে, পন্স মেডুলা থাকে, মিড ব্রেন পন্স মেডুলা এই অংশগুলো থাকে। তো মিড ব্রেন যেটা, মিড ব্রেইনে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি ব্লাড সাপ্লাই, যদি মিড ব্রেইনে কোনো সমস্যা হয় পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, পন্সে হইলে বেজিলার আর্টারি, আর যদি হয় আপনার মেডুলাতে, ল্যাটারাল মেডুলা হইলে পিকা, পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি, এটা হলো পিকা ল্যাটারাল মেডুলাতে হইলে। আর যদি হয় আপনার মিডিয়াল মেডুলা, এটা অ্যান্টেরো স্পাইনাল, যদিও এটা খুবই আনকমন, মিডিয়াল মেডুলারি সিনড্রোম খুব কম পরীক্ষায় আসে, ল্যাটারাল মেডুলারি বেশি আসে। তো এখন আপনি এখানে কি মনে রাখবেন, কিভাবে এটাকে আপনি মনে রাখবেন, একদম সুন্দর ক্র্যাক করে কিভাবে আপনি এটাকে মনে রাখতে পারেন, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে 1 নাম্বার ব্যাপার হইলো, আপনি এই যে সিনড্রোম গুলোর নাম আপনি মনে রাখতে পারেন। যদি বলেন সবচেয়ে বেশি আসে কি, ওয়ালেনবার্গ সিনড্রোম, এটাতে কি পিকা লিশন, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এরপর যদি বলেন আপনার ওয়েবার সিনড্রোম আসে, এখানে কি পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এটা আসে। এরপর মিলার্ড গোবলার আসে, বেজিলার আর্টারি পন্সে, এই 3টা বেশি আসে। তো এই 3টাকে আপনি মনে রাখবেন। তো মনে রাখার জন্য আপনি কিভাবে মনে রাখবেন, আপনার স্টেপ কি? প্রথম কথা হইলো, আপনি এখানে সব কিছু মনে রাখতে যাবেন না, সব ফিচার মনে রাখতে যাবেন না। এখানে হলো একদম ইউনিক ইউনিক জিনিস মনে রাখবেন শুধুমাত্র। দেখেন, এটা হলো মিড ব্রেন, মিড ব্রেনের একটা ভেন্ট্রাল আর একটা ডর্সাল পার্ট আছে। এই দুইটার জন্য আপনি শুধুমাত্র 2টা শব্দ মনে রাখবেন। প্রথমে হলো এই যে থার্ড নার্ভ পালসি, মানে যেটাকে বলা হয় থার্ড নার্ভ পালসি, মানে পিউপিলারি ডিসঅর্ডার আছে কিনা আপনার, থার্ড নার্ভ পালসি আছে কিনা পেশেন্টের, যেমন ডায়ালেটেড পিউপিল, টোসিস, এই ফিচার গুলো আছে কিনা। আই ডাউন এন্ড আউট, আই ডাউন এন্ড আউট, দেখেন আই ডাউন এন্ড আউট। তো এইটা যদি বলে, আপনি কন্ট্রাক্টার হেমিপ্লেজিয়া বলে যান, এটা অন্য জায়গায়ও থাকবে। আপনার থার্ড নার্ভ পালসি এবং হলো এখানে ফিচার কি, টোসিস, ডায়ালেটেড পিউপিল, আই ডাউন এন্ড আউট, শুধু থার্ড নার্ভ পালসের ফিচার আপনার আছে, এটা আপনি সবার আগে সার্চ করবেন। 3 নাম্বার নার্ভ যদি থাকে, তাহলে এটা মিড ব্রেনের ভেন্ট্রাল পার্টের লিশন, সেটার কি নাম হলো ওয়েবার সিনড্রোম, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এখন যদি বলে শুধুমাত্র একটা কথা, ভার্টিক্যাল গেজ পালসি, বললো এই যে দেখেন, ইনএবিলিটি টু লুক আপ, মানে উপরের দিকে তাকাইতে পারে না, এটাকে বলা হয় ভার্টিক্যাল গেজ পালসি।
ভার্টিক্যাল গেজ পালসি যদি হয়, উপরের দিকে তাকাইতে পারে না, এই কথাটা আছে এখানে, আপনার আর কোনোটাই নাই। ভার্টিক্যাল গেজ পালসি এইটা না দিয়ে আপনার এই পেরিনয়েড সিনড্রোম যেটা, এটা আপনাকে কখনোই দিবে না। ডর্সাল মিড ব্রেইনাল লিশন এটাকে কখনোই দিবে না। এটা এখানে দিবে একটাই, ভার্টিক্যাল গেজ পালসি, যেটার ফিচার হলো কি ইনএবিলিটি টু লুক আপ, উপরের দিকে তাকাইতে পারেন। আপনি মনে করেন অন্য কোনো ফিচার নাই, শুধুমাত্র একটা জিনিস দেখলেন, তখন আপনি যদি ভার্টিক্যাল গেজ পালসি কথাটা বলা থাকে অথবা ইনএবিলিটি টু লুক আপ শব্দটা বলা থাকে, তাহলে এটা ডর্সাল মিডব্রেইন মনে রাখবেন, এটা হলো পেরিনয়েড সিনড্রোম। এখানেও কি আর্টারি তো একই, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, শেষ। এরপর পন্স, যেটা পন্সে মনে রাখবেন দুইটা নার্ভ, একটা হলো সিক্স নার্ভ, আরেকটা হলো সেভেন নার্ভ। তো সেভেন্থ নার্ভের এটা হলো ইপসিলেটারাল, সেম সাইডে ফেসিয়াল নার্ভ পালসি। যদি সেম সাইডে ফেসিয়াল নার্ভ পালসি থাকে, আপনি চোখের সিনারিও দিল, চোখের সিনারিওতে আপনি এখানে অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারেন, যেখানে টোসিস টোসিস আছে। তো এখানে সিক্স ক্রেনিয়াল নার্ভ কি করে, SO4 LR6 বলি না আমরা, LR6, তো ল্যাটারাল রেকটাস, এখানে কিন্তু ল্যাটারাল রেকটাস বলা হয়। তো ল্যাটারাল রেকটাস যে মাসল ওইটা পালসি থাকে, এবং ফেসিয়াল নার্ভ সেম সাইডে পালসি থাকে, ইপসিলেটারাল। যদি সেম সাইডে ফেসিয়াল নার্ভ পালসি থাকে, তখনই সেটা পন্স এফেক্টেড। পন্স মানে বেজিলার আর্টারি, আর বেজিলার আর্টারি মানে মিলার্ড গুবলার। এই নামগুলো আর্টারির সাথে আপনি মনে রাখবেন, মিলার্ড গুবলার। দেখেন মিলার্ড গুবলারি কি, আপনি নার্ভ মনে রাখলে একটা সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ, এবং হলো ইপসিলেটারাল মানে লোয়ার মোটর নিউরন টাইপ পালসি। ইপসিলেটারাল লোয়ার মোটর নিউরন টাইপ যদি পালসি বলা থাকে একটা সিনারিওতে, ওইটা মানে আপনি ধরে নেবেন পনসেলিশন মানে বেজিলার আর্টারি মানে মিলার্ড গুবলার। আর সবচেয়ে বেশি পরীক্ষায় যেটা আসে সেটা হলো পিকালিশন অথবা ওয়ালেনবার্গ সিনড্রোম, যেটা হলো ল্যাটারাল মেডুলা এফেক্টেড। এইখানে আপনি কি পাবেন, আপনি বের করবেন ডিসফেজিয়া এবং হর্সনেস, খেতে সমস্যা, কথা বলতে সমস্যা, ডিসফেজিয়া এবং হর্সনেস। এখানে নার্ভ কোনগুলো জানেন, নার্ভ হলো 9-10, 9-10। তো 9-10 নার্ভ এফেক্টেড, ডিসফেজিয়া এবং হর্সনেস, এই দুইটা জিনিস ফিচার যদি থাকে, তখন আপনি দেখেন ডিসফেজিয়া হর্সনেস অন্য কোনোটাই থাকবে না, থাকলে এটা ল্যাটারাল মেডুলাতে সমস্যা। কিন্তু ল্যাটারাল মেডুলাতে সমস্যা হইলেও আপনার পরীক্ষায় ভুল করেন কোথায়, যেটা কি লেফট সাইডের না রাইট সাইডের ল্যাটারাল মেডুলাতে সমস্যা, মানে কোন সাইডের পিকা ইনভলভ, এইটা আপনার বের করতে হবে। এইটা বের করার জন্য আপনি কি মনে রাখবেন, যে দেখবেন সব জায়গায় কি থাকে, হর্নার দেয়া থাকে, এবং হর্নার যেই সাইডের সেই সাইডের প্রত্যেকটার দেখবেন সাইড এই সেই, এই দিকে এইটা, এই দিকে ওইটা, অনেক কিছু বলা থাকবে, কিন্তু আপনি খুঁজবেন শুধু হর্নারটা কোন সাইডে। হর্নার যদি বলে রাইট সাইডে, তাহলে লিশনটা রাইট সাইডে। হর্নার যদি বলে লেফট সাইডে, লিশনটা হলো লেফট সাইডে। আরেকটা মিডিয়াল মেডুলা, যেটা হলো কমনলি আসে না এখানে, শুধু একটা ফিচারই মনে রাখবেন, সেটা হলো এখানে কি থাকবে, ইপসিলেটারাল টাং ডেভিয়েশন। যদি টাং এর কথা বলে, মানে হাইপোগ্লোসাল নার্ভ টাং এর কথা যদি বলে, তাহলে একটা, এটা হলো মিডিয়াল মেডুলা, যেটার নাম বিজেরাইন সিনড্রোম অথবা অ্যান্টেরোস্পাইনাল আর্টারি এখানে ইনভলভ। তো এইখানে দেখেন, এটাকে আমি যদি সংক্ষেপে বলি, সংক্ষেপে কথা হলো এইটা, এটাকে 10 সেকেন্ড এক্সাম লোকালাইজেশন রুল বলা হয়। যে আপনি দেখে শুধুমাত্র একটা একটা ফিচার দেখবেন, আপনি প্রশ্ন দেখবেন, আপনি কয়েকটা মনে করেন 20টা প্রশ্ন বের করবেন, প্রশ্ন বের করে আপনি মিলাবেন এগুলো দিয়ে, তাইলে দেখবেন যে হয়ে গেছে। আপনি আমাদের অ্যাপে গেলেই দেখবেন এই চ্যাপ্টারে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথমে দেখলেন আই পিপিল প্রবলেম, যে এখানে টসিস আছে কিনা, তারপর হলো আপনার ডাবল ডিপ্লোপিয়া আছে কিনা, এরকম যদি থাকে তখন এটা হলো মিড ব্রেন মানে পিসিএলিশন। এই সিনড্রোমটার নাম কি বলেন তো, মিড ব্রেন, ওয়ালেনবার্গ। ওয়েবার ওয়েবার সিনড্রোম। ওয়েবার সিনড্রোম, ওয়েবার, এটা হবে ওয়েবার। এই দেখেন প্রথমটা যেটা মিড ব্রেন ভেন্ট্রাল পার্ট, যদি এখানে থার্ড নার্ভ পালসি থাকে, যে টোসিস ডায়ালাইটেড পিউপিল, এগুলো যদি থাকে, তখন হলো কি মিড ব্রেন ভেন্ট্রালটা, যেটা হলো ওয়েবার সিনড্রোম। এরপর দেখেন যদি ক্যান্ট লুক আপ, উপরের দিকে তাকাইতে পারে না, যেটাকে বলা হয় ভার্টিক্যাল গেজ পালসি, এটা হলো ডর্সাল মিড ব্রেন, এটাও পিছিয়ে, দুইটাই পিছিয়ে। এটার লিশনটার নাম কি, এটার সিনড্রোমটার নাম কি, পেরিনাল সিনড্রোম। পেরিনার্ভ, বুঝছেন। এরপরটা দেখেন ফেস উইক আই ওন্ট অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট মানে কি, এখানে তো LR6 মানে ল্যাটারাল রেকটাস আপনার পালসি থাকে, তাহলে তো ল্যাটারাল রেকটাস কি করে, বাইরের দিকে টানে, অ্যাবডাকশন করে, অ্যাবডাকশনটা করতে পারে না। আর ফেস উইক, ফেস উইক কোন সাইডে, সেম সাইডে, ইপসিলেটারাল ফেসিয়াল পালসি, লোয়ার মোটর নিউরন টাইপ পালসি, এইটা থাকলেই সেটা পন্সে। আপনি মনে রাখবেন, দেখেন পন্স, পন্স নামে কি আছে, পন্স নামে কি করে, ফেসে দেওয়ার প্রসাধনী ব্যবহার করে না পন্স,
এই পন্স মনে রাখবেন, পন্স কি মুখে দেয়, তো এটা মানে ফেসিয়াল নার্ভ পালসি। ফেসিয়াল নার্ভ পালসি কি সেম সাইডের ইপসিলেটারাল এবং লোয়ার মোটর নিউরন পালসি, যদি থাকে সেটা পন্স। আর পন্স হইলে সেটা বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি হইলে এটা লিশনটা, এর নাম কি, সিনড্রোমটার নাম কি? মিলার্ড গাছের সিন্ড্রোম, মিলার্ড গুবলার। এটা হলো মিলার্ড গুবলার। আরেকটা গবলার দেখেন, সিন্ড্রোম। হ্যাঁ, ক্যান্ট সোয়ালো অর হর্স, মানে হর্সনেস আছে অথবা ডিসফেজিয়া আছে। এটা থাকলে দেখেন আপনার সবকিছু চিন্তা করতে হবে না, এখানেও ফেশিয়াল নার্ভ পালসি আছে কিনা, সেরেবেলাল লিশন আছে কিনা, এই সেই বগিচুকে আপনার অনেক কিছু চিন্তা করা লাগবে না। আপনার কাজ হলো সিলেক্টিভলি পরীক্ষায় প্রশ্ন আনসার, আপনাকে তো এখানে রিটেনের জন্য লিখতে বলবে না যে 5টা ফিচার লেখেন, আপনি ওয়ালেনবার্গের 5টা ফিচার লেখেন বা পিকালেশনের 5টা ফিচার লেখেন, এটা তো পরীক্ষায় বলবে না। আপনাকে যে সিনারিও দিবে ওখানে আপনি ডিফারেন্সিয়েট করবেন শুধুমাত্র সোয়ালুইং এবং হোর্সনেস অফ ভয়েস আছে কিনা। এইটা হলো মেডুলা। কোন মেডুলা এটা? ল্যাটারাল না মিডিয়াল? ল্যাটারাল মেডুলা। এইটা হলো পিকালিশন। তাহলে এইটা সিনড্রোমটার নাম কি? বুলেনবার্গ ল্যাটারাল সিন্ড্রোম। মেডুলারি সিনড্রোম। আর যেটা মিডিয়াল মেডুলারি সিনড্রোম, এটার মেইন ফিচার হলো টাং ডেভিয়েটেড কিনা, সেম সাইডে টাং ডেভিয়েটেড কিনা। এইটা কোন আর্টারি বলেন? এটার আর্টারিটার নাম কি? জিগের সিন্ড্রোম। ডিজেরাইন সিনড্রোম। আর আর্টারিটার নাম হলো অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র স্পাইনাল। ইনফিরিয়র সেরেব্রাল। এটা কিন্তু স্পাইনাল, এটা কিন্তু অ্যান্টেরিয়র স্পাইনাল। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন দিব, প্রশ্ন দিয়ে দেখবো আপনারা কেমন পারেন। এটা কিন্তু ডিরেক্টলি এমআরসিপির মানে পাস মেডিসিনের প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটার আনসার দিবেন আপনারা। দেখেন, আপনি খুঁজবেন শুধুমাত্র আমাদের কি পয়েন্ট গুলা। 45-year-old woman presents to the emergency with sudden onset of dizziness, vomiting and difficulty swallowing. আমি মনে করেন পরে আর পড়লাম না, তাহলে এটা কোথায় লিশন হবে বলেন তো? Lateral mid. রাইট ল্যাটারাল Lateral মেডুলা। medulla. তো ল্যাটারাল মেডুলা তো দেখেন লেফট Right. রাইট অনেক কিছু আছে। রাইট তো এখন কোন সাইড হবে এটা আমরা বের করবো কি দিয়ে বলছি? কর্নার সিনড্রোম দেখে Horner হর্নার্সটা syndrome কোন হয়েছে। দিকে, বুঝছেন? রাইট সাইডে। তাহলে দেখেন নিস্টেক বা সিনাটিক্সিয়া, নিউরোলজিক্যাল এক্সামিনেশন রিভিল ডিক্রিজ পেন এন্ড টেম্পারেচার। আর এই দেখেন রাইট সাইডেড হর্নার, হর্নার কোন দিকে? রাইট সাইডে। তাহলে Right এটার side. আনসার হবে কোন দিকে? রাইট ল্যাটারাল মেডুলা। এই যে রাইট ল্যাটারাল ল্যাটারাল মেডুলা সিনড্রোম। এইটা হবে আনসার। এটা আপনি দেওয়ার সময় কি করবেন দেখবেন, কিন্তু এই যে মিডিয়াল আছে কিনা ল্যাটারাল আছে কিনা এগুলো দেখবেন, ভুল হয়ে যাবে। তাহলে রাইট ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। গুড, ভেরি গুড। তাহলে যেটা পেরে গেছেন। দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকচুয়ালি কি লাইফটাও সিম্পল, আল্লাহ খুব সিম্পল হিসাব নিকাশ দিয়ে লাইফে পাঠাইছে। তো আমরা কি করি, আশেপাশে অনেক কিছু দেখে অনেক কমপ্লেক্সিটি মনে নিয়ে আসি, সবকিছু এরকম কমপ্লেক্সলি চিন্তা করি। তো এই জন্য আসলে বিপদ বেশি। প্রশ্নের ক্ষেত্রে এরকম আপনার প্রত্যেকটা টপিকে আপনাকে আসলে একদম একদম সায়েন্টিস্ট হয়ে এটা নিয়ে গবেষণা করে 20 বছর সময় দেওয়া হয়নি। আপনাকে সময় খুব সংক্ষিপ্ত দেয়া। সেখানে কি করতে, আপনি সিম্পলি ভাবতে হবে যে আমি এই পরীক্ষার জন্য কিভাবে ডিফারেন্সিয়েট করব, কোন পয়েন্টটা মাথায় রাখবো, ওইটাকেই সার্চ করব। এখানে অনেক কিছু আছে, থাকতে পারে, থাকুক, আমার কিছু আসে যায় না। আমি কি করব, মেইন পয়েন্টটাকে খুঁজে বের করবো এবং ওইটা অনুযায়ী একটা আনসার করে ফেলবো, তাহলে আমরা পারবো। এর পরেরটা দেখি আপনারা বলেন। আপনি যখন পাবেন, আমি এখানে কোনো ক্লু দাগাবো না, আপনারা যখনই পাবেন কেউ বলে ফেলবেন। হ্যাঁ, 70-year-old presents with sudden onset of double vision and weakness on the right side of his body. On examination, left-sided ptosis, left-sided eye deviated down and out. Weber syndrome. গুড, ভেরি গুড। দেখেন আপনাদের দেখারই দরকার নাই বেশি, ভিতরে কিছু দেখার দরকার আছে। আপনি Down and এরকম out. কি পয়েন্ট গুলো খুঁজবেন? দেখেন ডাবল ভিশন, টোসিস, ডাউন এন্ড আউট, ডাউন এন্ড আউট বলে, তাহলে দেখেন এই ডাউন এন্ড আউট এটা হলো ওয়েবার। আর পেরিনয়েডের সাথে এটার পার্থক্যটা কি বলেন তো? চোখের এটা কি মুভমেন্ট হয়? Vertical up and down ভার্টিক্যাল movement গেজ পালসি, মানে সে উপরের দিকে তাকাতে পারে না, ক্যান লুক up. আপওয়ার্ড। বুঝছেন? সে উপরের হুম। দিকে তাকাতে পারে না, তাহলেই কিন্তু সেটাকে আমরা বলতাম পেরিনয়েডস। বুঝছেন? এখন পরের প্রশ্নটা, এইটা একজন প্রশ্নটা পড়ে আমাকে আনসার দেন, মানে কনফিডেন্স যে আছে যে প্রশ্ন পড়ে আমি আনসার দিতে পারবো, এগুলোর মধ্যে আনসার। লেফট ল্যাটারাল মেডুলা। আপনারা একমত এটাতে? রাইট ল্যাটারাল মেডুলা। রাইট হবে সেম সাইডে তো। হ্যাঁ, রাইট ল্যাটারাল কেন হবে বলেন তো? ওই যে স্পাইনোথালামিক ট্র্যাকটা অপোজিট দিকে হবে। dropping এই যে গুড, ভেরি গুড, ড্রপিং আইল্যান্ড। কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নাই। এটা দেখেন আমরা সিনারিও দেখে বুঝছি ডিফিকাল্টি সোয়ালোইং, হোর্সনেস অফ ভয়েস মানে ল্যাটারাল মেডুলারি, এটা নিয়ে আমাদের কনফিউশন নাই। এখন আমরা রাইট লেফট বের করব, বের করার জন্য কি দেখবো? হর্নার্স দেখবো। তো এই প্রশ্নটা দিয়েছি এই জন্য কারণ এখানে হর্নার্স ডিরেক্টলি বলা নাই, কিন্তু হর্নার্স এর ফিচার দেয়, ড্রপিং অফ দ্য রাইট আইলিড,
এই হর্নার্স মানে কি? এটাই তো, ড্রুপিং অফ দ্য আইলিড। তো এখানে রাইট আইলিড, তার মানে রাইট সাইডেড হর্নার্স। তাহলে আনসার কি হবে? রাইট ল্যাটেরাল মেডুলা। আমি সেম আনসারের প্রশ্নটা দিয়েছি এই জন্য যেন আপনারা আনসার করতে হলে অনেক কনফিডেন্ট হতে হবে যে না, একই প্রশ্ন দুইটা দিল, একই রকম প্রশ্ন। তো একই রকম প্রশ্ন দিয়েছে এই জন্য যে আপনি যেন কনফিডেন্টলি এটাকে আনসার করতে পারেন। কনফিডেন্ট না হলে এটাকে আনসার করতে পারবেন না। তাহলে দেখেন এটা কিন্তু ইজি, অনেক কিছু আছে, কত অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড প্রেশার কত, আই ডোন্ট কেয়ার, আমার এটা নিয়ে কিছু আসে যায় না। আমি বের করব যে এখানে আসলে কোথায় হর্সনেস আছে, সোয়ালোইং আছে, সোয়ালোইং ডিফিকাল্টি আছে, তার মানে এটা ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। এখন রাইট না লেফট বের করব, আমি কোথায় হর্সনেস আছে, এখানে রাইট আইলেটেড ড্রুপিং আছে, তার মানে রাইট সাইডে, রাইট ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, শেষ, আমার আর কিচ্ছু আসে যায় না প্রশ্ন। তাহলে এভাবে যদি আপনি আনসার করেন তাহলে আপনি কি করতে পারবেন? এটাকে কনফিডেন্টলি আনসার করতে পারবেন, কোনো কিছু না ভেবেই। তাহলে আশা করি এগুলোকে আপনি আনসার করতে পারবেন। যেগুলো আসলে আজকের মানে হট টপিক ছিল, যেগুলো বেশি ডিসকাশনের কথা ছিল, সেগুলো আমি বলে ফেলেছি। তো এখন যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি আপনারা বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি, আমাদের যারা এসবি বুস্টার ব্যাচে আছেন কিছু অংশ আমাদের ক্লাসে মিস হয়ে গিয়েছিল। মানে অ্যাকচুয়ালি ওই সময়টাই আমি অসুস্থ ছিলাম কয়েকদিন, সেজন্য আমি ক্লাসগুলো নিতে পারি নাই। তো সেখানে যে অংশগুলো আছে কার্ডিওলজির, ওগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। অ্যাকচুয়ালি এটা দেখে নিলে আপনাদের হবে এখানে ইনফরমেশন গুলা, যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে, এখান থেকে যে প্রশ্নগুলো আসে ডেভিডসন থেকে ডিরেক্টলি যে শব্দগুলো আছে, যেমন সবচেয়ে কমন কনজেনিটাল হার্ট ডিজিজ কোনটা? ভিএসডি। আবার দেখেন অ্যাডাল্টে এএসডি সবচেয়ে বেশি নিউ ডায়াগনোসিস হয়। যেমন একটা 30 বছরের লোক কনজেনিটাল হার্ট ডিজিজ, তাহলে তার ডায়াগনোসিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এএসডি হবে। তারপর দেখেন মোস্ট কমন কজ অফ সায়ানোসিস ইন নিউনেট, যদি আপনাকে বলে দেয় একদম একদম স্পেসিফিক্যালি এইভাবে আসে, নিউনেটে সবচেয়ে কমন কজ অফ সায়ানোসিস কি, সেটা হলো টিজিএ, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস। আবার যদি বলে সায়ানোসিস ইন ইনফেন্সি আফটার ফার্স্ট ইয়ার অফ লাইফ, 1 বছরের পর যদি বলে দেয় টফ, এটা একদম স্পেসিফিক্যালি এইভাবে মনে রাখবেন যে নিউনেটেড টিজিএ, আর ফার্স্ট ইয়ারের পর যদি হয় টফ। এখন দেখেন সবগুলোতে আমরা এইটা ডিজিজে কি করি, আমরা সবগুলোতে ইকোকার্ডিওগ্রাফি করি, সব কনজেনাল হার্ট ডিজিজে। কিন্তু যদি কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা হয় তখন কিন্তু এমআরআই করতে হবে, কার্ডিয়াক এমআরআই, এটাকে মনে রাখতে হবে আমাদেরকে। এরপর যেটা অ্যান্টি হাইপারটেনসিভ চয়েস, এখান থেকে আপনারা মনে রাখবেন, এখান থেকে আসে প্রশ্ন বিভিন্নভাবে ঘুরায় টুরে, সহজ প্রশ্ন আসে কিন্তু আমাদের কি হয়, ভুল হয়ে যায়। এখান থেকে যদি প্রশ্ন আসে যে কোনটা, যেমন আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন আছে, তাহলে আপনি কি দিবেন বলেন তো? ক্যালসিয়াম সেলুলার থায়াজাইড। আচ্ছা, একটা গাউটের পেশেন্ট, তাহলে আপনার সবচেয়ে প্রিফার্ড চয়েস কোনটা হবে বলেন তো? লোসার্টান নাই, তাহলে কি দিবেন? অপশনে নাই, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ব্লকার। গুড, ভেরি গুড। তাহলে এখান থেকে আমি আসলে বেশি বললাম না, এখান থেকে এরকম ভাবে প্রশ্ন আসে, সেটাকে আপনি মনে রাখবেন। এরপর যেটা এট্রিয়াল ফিব্রিলেশন থেকে কয়েকটা শব্দ মনে রাখবেন, যেমন ইসিজিতে পি ওয়েভ থাকে না, আর জেবিবিতে এ ওয়েভ থাকে না, এই দুটো অ্যাবসেন্ট এবং ইরেগুলার এগুলো সবার মনে থাকে অ্যাকচুয়ালি। কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে মোস্ট কমন কজ অফ এট্রিয়াল ফিব্রিলেশন, এটা যে হাইপার টেনশন, এটা আনসার করতে আমাদের সমস্যা হয়। কেন সমস্যা হয় অ্যাকচুয়ালি? একটা প্রশ্ন যদি বলা যায়, একটা কোনটা? প্রশ্ন হলো যে প্রশ্ন যে এর মধ্যে মক টেস্টে যে একটা প্রশ্ন পাইছে যে হার্ট, যে প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা তো জানি যদি কারো এআরবি এসি দেওয়া হয়, পরবর্তীতে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই। এই ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার না দিয়ে বিটা ব্লকার দেওয়া হলো কেন, একটু আর যদি বলতে। কোনটা, প্রশ্ন কোন প্রশ্নে? একটা প্রশ্ন পাইছিলাম মক টেস্টে অথবা কোনো একটা প্র্যাকটিসে পাইছে আর কি আপনাদের, যে একটা পেশেন্টের ছিল এসি এআরবি দেওয়া ছিল, হ্যাঁ হ্যাঁ, রেমিপিল দেওয়া ছিল, এরপরে তার প্রেশার নিয়ন্ত্রণ হচ্ছে না, তাকে আর একটা এড করতে হবে। তো আমরা তো জানি এসি দেওয়া থাকলে বয়স যদি বিষয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব, অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার থাকলে এ দিব, হ্যাঁ হ্যাঁ। এসিআরবি দিব। কিন্তু এই ক্ষেত্রে এসিআর এর সাথে বিটা ব্লকার দিল কেন? আচ্ছা, এটা বিটা ব্লকার, ওইখানে কি আপনার এরকম ছিল কার্ডিয়াক কোনো কন্ডিশন ছিল, যে পোস্ট এমআই স্টেট বা মাইওকার্ডিয়াল ইনফ্রাকশন না, ছিল, এমন এরকম ছিল? এমন না, এমন কোনো কিছু ছিল না এরকম। তো এটা কখন আমি চিন্তা করবো আর কি, ভাই যদি একটু বলে দিতেন আর কি। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি শোনেন, এখানে আপনি যখন দিবেন, মানে এই হাইপারটেনসিভ চয়েসের ব্যাপারটা হলো, আপনি এ দিলেন অথবা সি দিলেন প্রথমে, এরপরে আপনি এর সাথে সি অথবা এ যোগ করবেন, এটা হলো প্রথম স্টেপ অ্যান্টি হাইপারটেনসিভ ম্যানেজমেন্টের। যদি আপনার এর সাথে দরকার হয় তখন আপনি ডাইউরেটিক দিবেন, মানে ডি অ্যাড করবেন। তো এইখানে কিন্তু হইলো আপনার এ সি এরপর ডি, এইটা অ্যাড করার পর তখন আপনি চিন্তা করবেন যে তার পটাশিয়াম লেভেল কত। আপনি যখন এই যে একটা দুইটা তিনটা ড্রাগ, পটাশিয়াম লেভেলটা দেখবেন, যদি পটাশিয়াম লেভেল দেখেন যে সেখানে কি আছে 4.5 এর নিচে,
তখন আপনি এখানে স্পাইরেনোলেকটন দিবেন। জি আর যদি দেখেন 4.5 এর উপরে আছে তখন আপনি বিটা স্পাইরেনোলেকটন ব্লকার না দিয়ে সেখানে বিটা ব্লকার দিবেন অথবা আলফা ব্লকার দিবেন। এইটা হলো আসলে আপনার মানে লেটেস্ট গাইডলাইন, এবং ম্যানেজমেন্টে এইটাই আপনার চিন্তা করা হয় স্পেসিফিক কোনো মানে আদার কন্ট্রাইন্ডিকেশন ছাড়া। তো আপনি যেই প্রশ্নটা বলছেন সেই প্রশ্নটা আপনি আবার গ্রুপে পাঠাবেন, আমি দেখে আপনাকে আনসার করে জি দিব। হ্যাঁ ওকে আচ্ছা, থ্যাংক ইউ ভাই, এটা আরেকবার একটু বলেন কাইন্ডলি। এইটা অ্যান্টিহাইপারটেনসিভেরটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখেন আপনি দিবেন প্রথমে এখানে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ইস্যু আছে। লেটেস্ট গাইডলাইনের সবগুলো আপনি ডেভিডসন থেকে হুবহু খুঁজে পাওয়া যায় না, এই জন্য সমস্যা হয়। যে প্রথমে শুরু করবেন এ অথবা সি দিয়ে। এ অথবা সি, এ সি কিভাবে আমরা করি, বয়সের ভিত্তিতে করি। কিন্তু ডিরেক্টলি গাইডলাইনে কিন্তু বলা আছে, এটা যদিও আমাদের এখানে ডেভিডসন থেকে দিতে আনসার করতে খুব বেশি ভয় হয়, কিন্তু এটা গাইডলাইনে বলা আছে। এবং মনে করেন এমআরসিবি পরীক্ষা দিবেন তখন তো আপনি ডিরেক্টলি গাইডলাইনটা ফলো করবেন। যেমন একজনের বয়স হলো 60, কিন্তু তার ডায়াবেটিস মেলাইটাস আছে, তার চয়েস অফ ড্রাগ কি জানেন? ফার্স্ট লাইন ক্যালসিয়াম এসি চ্যানেল। আমরা এসি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেই, কিন্তু গাইডলাইনে বলা হলো এখানে ARB. এ দিব আমরা, বুঝছেন? এবং একজন আফ্রিকান, বয়স হলো 45, তার ড্রাগ অফ চয়েস কি বলেন তো? C. তার ড্রাগ অফ চয়েস কিন্তু সি, কালো আচ্ছা গেঞ্জি বুঝছেন? হ্যাঁ, যদি ব্ল্যাক হয়। এই বাংলাদেশে কিন্তু ড্রাগ অফ চয়েস সি, এটা জানেন? বাংলাদেশে কিন্তু ন্যাশনাল গাইডলাইনে বলা ড্রাগ অফ চয়েস সি। এবং প্রিফারেবলি বাংলাদেশে আপনি যদি আপনি এইটা গাইডলাইন তো বললামই, গাইডলাইনের বাইরেও যদি চিন্তা করেন, মানে আপনি সিনিয়র স্যারদেরকে যদি জিজ্ঞেস করেন কোন অ্যান্টিহাইপারটেনসিভে ব্লাড প্রেশার বাংলাদেশে কমে বেশি, তখন দেখবেন সি বলবে। কারণ বাংলাদেশে অ্যাকচুয়ালি এই গবেষণাটা তো সত্য। তো এইটা আমি বললাম অ্যাকচুয়ালি এটা গাইডলাইনের কথা, কিন্তু আনসার এটাকেই করা উচিত। কিন্তু এই ডেভিডসন থেকে ডিরেক্টলি দেখে আমরা অ্যাকচুয়ালি সাহস করতে পারি না যেটাকে আনসার করব, যে 55 নিচে আমি এখানে সি দিব। এটা সাহস করা যায় না, কিন্তু এটা দেওয়া উচিত। যদি ব্ল্যাক বলে দেয় তখন 55 নিচে হলেও ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ফার্স্ট লাইন। আর যদি ডায়াবেটিস মেলাইটার সাথে থাকে তখন বয়স যতই হোক এখানে আপনার এ দিতে হবে, এটা হলো বলা গাইডলাইনে। তো আপনি এই কমপ্লেক্সিটিতে না গেলাম, প্রথমে আপনি আইদার এ অথবা সি বয়সের ভিত্তিতে ধরেন দিলেন। তো এরপর আপনি সেকেন্ড যদি যোগ করেন সি অথবা এ, একজন এ পাচ্ছে তাহলে তাকে সি যোগ করবেন, সি পেলে তাকে এ যোগ করবেন, তাহলে দুইটা ড্রাগ হলো। এরপর 3 নাম্বার ড্রাগ সবসময় আমাদের ডায়ুরেটিক এড করবো আমরা। 3 নাম্বার ডায়ুরেটিক বলতে এখানে থায়াজাইড ডায়ুরেটিক, মানে অ্যান্টিহাইপারটেনসিভ হিসাবে আমরা ইউজ করি থায়াজাইড ডায়ুরেটিক, 3 নাম্বার ড্রাগ। তাহলে আপনার এ প্লাস সি প্লাস ডি এটা হলো। এরপর আপনার কমতেছেন, আপনি 4 নাম্বার ড্রাগ অ্যাড করবেন। তখন আপনার নিয়ম হলো 4 নাম্বার ড্রাগ অ্যাড করার জন্য আপনি দেখবেন পটাশিয়াম লেভেল, পটাশিয়াম লেভেল কত আছে। যদি দেখেন পটাশিয়াম লেভেল 4.5 এর নিচে, তাহলে আপনার ড্রাগ হলো স্পাইরানোলেকটন। আর যদি দেখেন 4.5 এর উপরে, তখন আপনার ড্রাগ হলো বিটা ব্লকার অথবা আলফা ব্লকার। এটা হলো আপনার পরীক্ষার জন্য আপনি মনে রাখবেন, এইভাবে আপনি আনসার করবেন। কোনো আলাদা কন্ট্রাইন্ডিকেশন বা ইন্ডিকেশন বলা নাই। তাহলে এই ড্রাগ হলে এভাবে আপনি অ্যাড করবেন 1 2 3 4। 4 নাম্বার ড্রাগের আগে আপনার বলা থাকে, যদি বলে তিনটা ড্রাগ দিচ্ছেন 4 নাম্বার ড্রাগ দিবেন, তখন আপনার কি ইনভেস্টিগেশন করতে হবে? আনসার কি হবে বলেন? ইলেকট্রোলাইট Electrolyte. ইলেকট্রোলাইট দেখতে হবে, আমরা পটাশিয়াম দেখে তখন আমরা দিব। তো এইভাবে এটাকে মনে রাখবেন, তাহলে আপনার এটা ভুল হবে না। এইটুকু হলো গাইডলাইন প্লাস সবকিছু। আর এখানে যেটা বললাম, এই যে বয়সের চেয়েও কিন্তু আপনার এটা ইম্পর্টেন্ট, এটা বলা হয়েছে। এবং আপনি যদি এটা পুরোটা পড়েন, ডেভিডসনের যেটা দেয়া এখানে যে নিচের অংশগুলো লেখাগুলো যদি পড়েন, তখন আপনি দেখবেন এগুলো বলা আছে। এবং গাইডলাইনে একদম স্পেসিফিক্যালি ইন্টারন্যাশনাল গাইডলাইন যেটা বলি, এই গাইডলাইন ডেভিডসনের যে গাইডলাইন দেয় এটা কিন্তু নাইস গাইডলাইন দেয়া, ডেভিডসনের নাইস গাইডলাইন দেয়া। তো এই নাইস গাইডলাইন যদি লেটেস্টটা দেখি এরকমই দেয়া। এবং পরবর্তী গাইডলাইনে পরবর্তী যে এডিশনটা আসবে সামনে আপনার এপ্রিলে, পরের বছর এপ্রিলের 30 তারিখ আসার কথা ডেভিডসন নতুনটা, তখন কিন্তু আপনার এরকম ভাবে হুবহু সবগুলো উল্লেখ থাকবে আমি আশা করি, কারণ যেহেতু এটা গাইডলাইনে একদম স্পষ্ট ভাবে দেয়া আছে। আমি আশা করবো আপনাদের পরবর্তীটা শুধু জানার জন্য পড়বেন, পার্ট 1 পাস করার জন্য পরবর্তী গাইডলাইন পড়া লাগবে না, পরবর্তী ডেভিডসন পড়া লাগবে না ইনশাল্লাহ। তাহলে এটা যেটা এট্রিয়াল ফিব্রিলেশনে আমাদের সমস্যা হয়, হাইপার টেনশন যে মোস্ট কমন কজ, এটাকে আনসার করতে কেন সমস্যা হয়, বক্স যেটা আছে বক্সে সবার আগে হাইপার টেনশন লেখা নাই, কিন্তু এটা ডিসক্রিপশনে বলা আছে হাইপারটেনশন মোস্ট কমন কজ, এটাকে মনে রাখবেন। আর এরপরে আপনি এখানে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সনের ক্ষেত্রে কোনটা ইউজ করবেন, অ্যামিডারন কখন, ফ্লিকাইনাইট কখন।
এটা কারো মনে আছে? কেউ মানে আমার এসবিএ বুস্টার ব্যাচে ক্লাস করেছেন যে বলতে পারবেন অ্যামিডারন কখন, ফ্লেকাইনাইট কখন? অ্যানাটমিক্যালি স্ট্রাকচারালি ইম্পর্টেন্ট থাকলে অ্যামিডারন আর ফাংশনাল গুড, ভেরি গুড। থাকলে যদি স্ট্রাকচারাল হার্টের কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি থাকে তখন অ্যামিডারন, যদি না থাকে তখন ফ্লেকাইনাইট। গুড, ভেরি গুড। এরপর এসবিটি থেকে আপনারা পারেন, এটা আমি দিয়ে দেবো, এটা দেখলেই সবার মনে থাকবে। তারপর আপনি মনে রাখবেন যে এখানে এসবিটির সাথে আপনার ব্রঙ্কিয়াল এজমা এরকম একটা সিনারিও দিয়ে দেয়, তখন আপনার কিন্তু অ্যাডেনোসিন না, তখন আপনি মনে রাখবেন ভেরাপামিল দিতে হবে। আর রিকারেন্ট এপিসোড বারবার হচ্ছে একজন যদি বলে, তখন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করতে হবে। মনে করেন এটা অপশনে নাই, তাহলে আপনি কি অ্যান্সার দিবেন বলেন তো? রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন ছাড়া আর কোনো অপশন আছে? খুঁজে দেখবেন, সেখানে আছে বিটা ব্লকার দেওয়া যায়। হ্যাঁ, এরপর ভিটিতে আপনি মনে রাখবেন এখানে ড্রাগ অফ চয়েস আছে অ্যামিউডারন। এখানে মনে রাখবেন বেশিরভাগ প্রশ্নে আসে কোনটা কন্ট্রাইন্ডিকেটেড। ভিটি, এই ভি দিয়ে শুরু, ভি দিয়ে যে ড্রাগ, এটা দেওয়া যাবে না। মনে রাখবেন ভেরাপামিল দেওয়া যাবে না। এখানে কোনটা ড্রাগ অফ চয়েস, এটার চেয়ে কোনটা দেয়া যাবে না এটা আসে, এটা মনে রাখবেন। আর কমপ্লিট হার্ট ব্লকে এখানে আপনার সমস্যা হয় কোথায় আমি বলি। এই ক্যানন এ ওয়েভ এটা দেখা যায় সবাই পারে, কিন্তু একদম একটা প্যাথোগনোমোনিক সাইন হলো ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ S1। এটা পরীক্ষায় আসবে, এটা আপনি মনে রাখবেন যে কোনটা একটা প্যাথোগনোমোনিক সাইন। এটা হলো ভেরিয়েবল ইন্টেন্সিটি অফ S1। আরেকটা আমরা জানি পেসমেকার ড্রাগ অফ চয়েস, কিন্তু সিম্পটোমেটিক ব্রেডিকার্ডিয়া কি দিয়ে ট্রিট করতে হবে? আনসার কি হবে? অ্যাট্রোপিন। এটা মনে রাখবেন যে অ্যাট্রোপিন দিতে হবে। পেসমেকার তো ট্রিটমেন্ট অফ চয়েস, আপনি ইনিশিয়ালি দিতে পারতেছেন না, সিম্পটোমেটিক ব্রেডিকার্ডিয়ার জন্য আপনি দিবেন এখানে আইভি অ্যাট্রোপিন। এটা মনে রাখবেন। আর রিউমেটিক হার্ট ডিজিজ আমরা পারি, কিন্তু এই দুইটা শব্দ মনে রাখতে হবে। একটা হলো অ্যাশফ নোডিউল, এটা হলো একিউট কেজে প্যাথোগনোমিনিক, আর ক্রনিক কেজে হলো প্রোগ্রেসিভ ফাইব্রোসিস। অ্যাশফ নোডিউল যেটা শুধুমাত্র একিউট কেজে, আর ক্রনিক কেজে হলো বলা হয় প্রোগ্রেসিভ ফাইব্রোসিস। ক্রনিক আপনার রিউমেটিক হার্ট ডিজিজ আসছে, তখন আপনার বলছে প্যাথোগনোমিক ফিচার কি, অ্যাশফ নোডিউল দিলে হবে না, প্রোগ্রেসিভ ফাইব্রোসিস দিতে হবে। আর মোস্ট কমন মেজর ম্যানিফেস্টেশন হলো আর্থ্রাইটিস, কিন্তু সিরিয়াস হলো কার্ডাইটিস। সহজ কথা, তারপরে মাথায় রাখবেন। আর কার্ডিয়াক এনজাইমের মধ্যে একটা প্রশ্ন আপনারা ভুল করেছেন, সেটা হলো যে একজনের মনে করেন যে মাইক্রোল ইনফ্রাকশন হলো, আপনি ডায়াগনোসিস করলেন, এই ট্রোপোনিন আই করলেন বা ইসিজি করলেন, সবকিছুতে আপনি পাইলেন, তো তার কি করা হলো, এনজিওগ্রাম করা হলো, দেখলেন আপনি। তো এরপর দেখা গেল যে 7 দিন পর তার আবার একই রকম ব্যথা, তখন আপনার ইস্যু হলো, তখন আপনি কোন টেস্টটা করবেন বলেন তো? এনজাইম সিকেএমবি। এটা কেন করবেন? কারণ সিকেএমবি 2-3 দিন পর নরমাল হয়ে যাবে, 7 দিন 8 দিন পর থাকবে না। কিন্তু আপনার অন্য যেগুলো যদি বলেন ট্রোপোনিন নাই, ওই সময় এলিভেটেড থাকতে পারে, তখন তো এটা আপনাকে কি করবে, মিসগাইড করবে। এইটা ইনফার্কশন হয়েছে কিনা এটা দেখার জন্য সিকেএমবি দেখতে হয়, এটা মনে রাখবেন ভালো করে। এই প্রশ্নটা আপনারা ভুল করেছেন অনেকে, এই যে এটাকে মনে রাখবেন, 2-3 দিন পর এটা নরমালে চলে আসে, এই জন্য কি করতে হবে, আপনার এটাকে করে দেখতে হবে। যদি আবার হয় তাহলে সিকেএমবি বাড়বে, ট্রোপোনিন আই তো নরমালি 10 দিন পর্যন্ত এলিভেটেড থাকতেই পারে। এরপর একটা সিনড্রোম এক্স, এটার ডায়াগনোসিসটা আসলে আপনি পারবেন কিভাবে জানেন? সিনড্রোম এক্স মনে রাখবেন, এক্স থেকে এক্সারসাইজ, এটা এক্সারসাইজে কি হবে বলেন তো? এক্সারসাইজে পজিটিভ, মানে এক্সারসাইজে মনে হবে আপনি যখন ইটিটি করবেন যে না, তার যে অ্যানজাইনা ছিল এটা এক্সারশন হয়ে তার মানে আছে ইসকেমিক হার্ট ডিজিজ আছে, কিন্তু করোনারে এনজিওগ্রাম করলে নরমাল পাওয়া যাবে, এটাকে বলা হয় সিনড্রোম এক্স। এটা মনে রাখবেন। আর রেজলার হলো পেরিকার্ডাইটিস পারসিস্টেন্ট ফিভার এন্ড প্লুরিসি, এটা অ্যাকচুয়ালি মাইক্রোল ইনফেকশনের পরে একটা কমপ্লিকেশন হিসেবে হয়। আর ইনফেক্টিভ এন্ডোকার্ডিস অর্গানিজম গুলো মনে রাখবেন, স্টেফাইলোকোকাস অরিয়াস, এটা জানি আমরা মোস্ট কমন, ইভেন নরমাল হার্টে হইতে পারে, আইভি ড্রাগ অ্যাবিউজারদের হইতে পারে, এবং সেক্ষেত্রে ট্রাইকাসপিড বাল্ব, এটাকে মনে রাখবেন। আরেকটা এপিডার্মাইটিস, যেটা পোস্ট প্রস্থেসিসের পরে। এখন বলেন তো প্রস্থেসিসের 3 মাস পরে, তাহলে কোনটা হবে? গুড, ভেরি গুড। তো এপিডার্মাইটিস কতদিন পর্যন্ত? 2 মাসের আগ পর্যন্ত। গুড, ভেরি গুড। তো এটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট, 2 মাসের আগ পর্যন্ত। এরপর হলে কিন্তু আবার স্টেফাইলোকোকাস অরিয়াসি, আপনি শুধু প্রস্থেসিস দেখেই মানে স্টেফাইলোকোকাস এপিডার্মাইটিস দাগাই দিবেন, এটা না, স্পেসিফিকলি মনে রাখবেন। আর ডেন্টাল প্রসিডিউর পর ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই হয়। আরেকটা হলো যদি গ্যালোলাইটিকাস হয়, তাহলে তার কি করতে হবে, কোলোনোস্কোপি করতে হবে, কারণ কি থাকবে, বাউল ম্যালিগন্যান্সি থাকে। আর ইনভেস্টিগেশন, এটা আসলে কনফিউজড হই আমরা, অ্যাকচুয়ালি না হওয়ারও উপায় নাই। আপনি কি করবেন, একদম শব্দ দেখবেন,
যদি বলে এই পিভোটাল ইনভেস্টিগেশন, তখন আপনার ব্লাড কালচার, ডেভিডসনে ডিরেক্টলি এই শব্দটা লেখা আছে। আর যদি বলে কি ইনভেস্টিগেশন, কিসের জন্য, ডিটেক্টিং অ্যান্ড ফলোইং দ্য প্রসেস অফ ভেজিটেশন, এরকম হইলে ইকোকার্ডিওগ্রাফি, এটাকে মনে রাখবেন। আর সেন্সিটিভিটি বেশি হলো ট্রান্স ইসোফেজিয়াল, টিউই যেটা, এটার সেন্সিটিভিটি বেশি, মোর দেন 90%। তাহলে যদি ইকো করেন তাহলে সবচেয়ে প্রিফার্ড হলো ট্রান্স ইসোফেজিয়াল। আরেকটা একিউট পেরিকার্ডাইটিস, এটা আপনারা সিনারিও জানেন। এখানে বলে ডায়াগনস্টিক ফিচার কি, পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব। আর ইসিজিতে স্পেসিফিক ইন্ডিকেটর হলো পিয়ার ইন্টারভ্যাল ডিপ্রেশন। আর যে অর্গানিজম সেটা হলো কক্সিকি বি ভাইরাস। কার্ডিয়াক ট্যাম্পোনেটের আপনারা এই ব্যাক স্ট্রায়ারটা জানেন, তো এখানে মনে রাখবেন যদি লো ব্লাড প্রেশার শব্দটা বলে তো সেক্ষেত্রে, এবং এটা একিউট, তখন আপনি কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস বাদ দিয়ে কার্ডিয়াক ট্যাম্পোনেট জিনিসটা মনে রাখবেন, যে একটা একিউট কমপ্লিকেশন, বাকি ফিচার্স তো সেমই। যদি ব্লাড প্রেশারটা লো বলে, হাইপোটেনশনটা বেশিরভাগ ক্ষেত্রে কার্ডিয়াক ট্যাম্পোনেটের ক্ষেত্রে দেয়া থাকে এবং হার্ট সাউন্ডটা মাফলড হয়। এরপর কার্ডিওমায়োপ্যাথির মধ্যে এইচওসিএমটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এটা মোস্ট কমনও বলা হয় এবং সাডেন কার্ডিয়াক ডেথ ইন ইয়ং বলা হয়। যদিও এআরবিসি যেটা সেটা আরো বেশি কমন, এটাকে মনে রাখার দরকার নাই, কারণ ডেভিডসন এটাকে বলা আছে মোস্ট কমন কজ অফ সাডেন কার্ডিয়াক ডেথ ইন ইয়ং। এটা এবং তার বাপের হিস্ট্রি থাকে, দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি থাকে। এরপর অ্যাওর্টিক অ্যানিউরিজম একটা আর অ্যাওর্টিক ডিসেকশন একটা, এই দুইটার কোনটার রিস্ক ফ্যাক্টর কি বলেন তো? অ্যাওর্টিক ডিসেকশনের মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর কি? হাইপারটেনশন। গুড, এটা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে। আর অ্যাওর্টিক অ্যানিউরিজমের হলো অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা মনে রাখবেন, এটা মিনিমাম আসে। এবং এখানে অ্যাওর্টিক অ্যানিউরিজম সবচেয়ে বেশি হয় ইনফ্রারেনাল অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে, এটা মনে রাখবেন, বারবার আসে। আর এখানে ইস্যু হলো, দেখেন সিটি মোর অ্যাকিউরেট, কিন্তু বলা হয় বেস্ট ওয়ে টু এস্টাবলিশ ডায়াগনোসিস এন্ড ফলো আপ। যদি বলা হয় ডায়াগনোসিসের জন্য ইনিশিয়ালি কি ইনভেস্টিগেশন, আলট্রাসোনোগ্রাম। আবার যদি বলে ফলো আপের জন্য কি, আলট্রাসোনোগ্রাম। কিন্তু দেখেন সিটি দিয়ে মোর অ্যাকিউরেট, যদি কনফার্মেটরি বলে তখন আপনি সিটি দিবেন। এরপর দেখেন অ্যাওর্টিক ডিসেকশনে হাইপারটেনশন মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর, এটা মনে রাখবেন। ইনভেস্টিগেশন আমরা জানি সিটিএ অথবা এমআরএ করি। তাহলে এই চ্যাপ্টারের যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি বলে দিয়েছি, আশা করি এইটুকু দিয়ে আপনাদের কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। এখন কিছু জিনিস আরো আপনারা ডিমান্ড করেছেন, যেগুলো আমি আসলে ক্লাস নিয়েছিলাম, কিন্তু ওইখানে আপনাদের ডিমান্ডের কারণে আমি কয়েকটা পিডিএফ দিব। আমি চেষ্টা করব কালকের মধ্যেই কতগুলো পিডিএফ দিতে। যেমন ফ্রিকুয়েন্টলি আস্কড, শুধুমাত্র ইনফরমেশনটা, যে এই শব্দটা মানে আমি যেমন এক লাইনের একটা ইনফরমেশন, এরকম কিছু চ্যাপ্টার থেকে, যেমন আপনাদের বড় চ্যাপ্টার গুলো নিয়ে ডিমান্ড ছিল। যদি বলি আমি আপনাদেরকে, যে আপনাদের এন্ডোক্রাইনোলজি নিয়ে ডিমান্ড ছিল, তো এরকম যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোতে আমি দিয়ে দিব আশা করি। কালকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আপনাদের পরীক্ষা চলে আসছে। আমি কালকে সেই ইনফেকশাস না, আচ্ছা ঠিক আছে, ইনফেকশাসটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ, আমি ইনফেকশাসটা দিয়ে দিব। আশা করি আপনাদের প্রিপারেশন ভালো হবে। তারপরে যদি আপনাদের কোনো কিছু নিয়ে স্পেসিফিক ডিমান্ড থাকে, যেহেতু লাস্ট টাইম আপনাদের পরীক্ষা খুব কাছাকাছি, তো এই সময় আপনাদের প্রয়োজনটা আমার কাছে প্রায়োরিটি থাকবে, সবচেয়ে প্রায়োরিটি থাকবে। তো সেক্ষেত্রে আপনারা গ্রুপে মেসেজ দিবেন, প্রিফারেবলি গ্রুপে মেসেজ দিলে সেখানে আমাদের লোক যে আছে প্রতিনিধি, সে আমাকে এটাকে কম্পাইল করে আমাকে দিবে। আচ্ছা, থ্যাংক ইউ।